আমরা সবাই একসাথে ভিতরে যাব, কেউ যেন পালাতে না পারে। ঠিক আছে ম্যাম। সবাই একসাথে ভিতরে ঢুকলো, গিয়ে দেখলো সব আসামিরা বসে আছে। আরে দেখো দেখো কে এসেছে, কমিশনার আমাদের ভয় পায় বলে একজন মেয়ে পুলিশ পাঠিয়েছে আমাদের ধরতে। হাসতে থাক, আরো ভালো করে হাস, কারণ আজকের পর থেকে তোর আর হাসতে পারবি না। ও মা, আমি অনেক ভয় পেয়ে গেছি। এই নাও, আমাকে হাত করা পরে পুলিশ স্টেশন নিয়ে চলো। তোকে তো পুলিশ স্টেশনে নিয়ে যাব, আর ধর্ষণের জন্য 14 বছরের জেলও হবে তোর। 14 বছর না, 14 মিনিট যদি তুই আমাকে জেলে আটকে রাখতে পারিস তাহলে বুঝবি তোর ক্ষমতা আছে। চল তাহলে পুলিশ স্টেশনে। তারপর আকাশ ও তার বন্ধুদের আম্বিয়া পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জেলে আটকে দিল। তার সাথে সাথে আম্বিয়া ফোনে কল আসলো। ম্যাডাম, কলটা রিসিভ করেন, মনে হয় কমিশনার কল করেছে। হ্যালো স্যার। তুমি কি আকাশকে গ্রেফতার করেছো? জি স্যার। ছেড়ে দাও। হোয়াট? কি বলছেন স্যার? আপনি জানেন না স্যার, ওরা একটা মেয়েকে নির্মমভাবে নির্যাতন করেছে। মেয়েটি আর তার বাবা আজ থানায় এসে কমপ্লেন করে। আমি সব জানি স্যার। আপনিও জানেন, তাও আবার ওদের ছেড়ে দিতে বলছেন? আকাশকে আটকে রাখার জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে? নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ওদেরকে ছেড়ে দাও। আমি পারবো না। তোমাকে যা বলছি তাই করো, তা না হলে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। তোমার কাছে 14 মিনিট সময় আছে। আমি কোনো উপায় না পেয়ে ওদের ছেড়ে দিতে বাধ্য হলো। সেন্টি, ছেড়ে দাও ওদের। আকাশ ও তার বন্ধুরা বেরিয়ে এলো। আরে ম্যাডাম, ঘড়িটা একটু দেখেন না। ম্যাডাম মনে হাতে ঘড়ি পরেনি। আমি দেখি। এ কি ম্যাডাম, এখন তো 5 মিনিটও হয়নি। হাসতে থাক, যখন সময় আসবে তখন এই হাসির সুযোগও পাবি না। এখনো আমার ক্ষমতা সম্পর্কে আপনি কিছুই জানেন না। নতুন এসেছেন তো তাই। আপনাদের মতো পুলিশ অফিসার আমার বাড়ির ওয়াচম্যানের চাকরি করে। তোকে খুব তাড়াতাড়ি আবার এখানে নিয়ে আসবো, আর তখন আর কেউ তোকে বাঁচাতে পারবে না। কিছুদিন পর আবার একটা রেপ করব, পারলে আটকান। আমি চিৎকার করে দেয়ালে ঘুষি মারতে লাগলাম। পরের দিন সকালে, ম্যাডাম, কালকে আকাশের বিরুদ্ধে যে মামলা করেছিল তার বাবা আপনার সাথে দেখা করবে বলছে। এখন আমি কি জবাব দিব তাকে? আমি তো আকাশকে শাস্তি দিতে পারিনি। ম্যাম, ভিতরে পাঠাবো? ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দাও। ভালো আছেন ম্যাম? হ্যাঁ, আসলে আপনাকে কিছু বলতে হবে না ম্যাম। আসলে দোষ আমার, কেন যে আপনাদের উপর ভরসা করেছিলাম। জানেন ম্যাম, কালকে রাতে আকাশ ও তার বন্ধুরা আবার এসেছিল, এসে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। হোয়াট? কি বলছেন? আমি জানি এবার আর আমার মেয়েকে ওরা বাঁচিয়ে রাখবে না, আর আপনারা কিছু করতে পারবেন না। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখনই আপনার মেয়েকে খুঁজে বের করব। আপনারা আর কিছু করতে পারবেন না, এবার যা করার ভিলেন করবে। ভিলেন? হ্যাঁ, ভিলেন। এবার আমি খুঁজে বার করব ভিলেনকে। আমার মেয়েকে তো আর বাঁচাতে পারবো না, কিন্তু যারা ওর সাথে অন্যায় করেছে তাদের শাস্তি দিতে এবার ভিলেনকে আমি খুঁজে বার করব। আসি ম্যাডাম। ভিলেন? কে এই ভিলেন, যেখানে পুলিশের চাইতো ভিলেনকে বেশি ভরসা করে? না, তার আগেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। আল্লাহ, আমি তো আমার মেয়েকে বাঁচাতে পারলাম না, তোমার কাছে একটাই চাওয়া, ভিলেন রাজাকে যেন খুঁজে পাই। আল্লাহ, ভিলেন রাজাকে যেন খুঁজে পাই। কিছু সময় পর ওই মেয়েটির লাশ খুঁজে পায়। লাশটি দেখে আম্বিয়া চোখের কোণে পানি চলে আসে। আম্বিয়ার ফোনে কল আসলো। হ্যালো, আকাশ বলছিলাম ম্যাডাম, বলছিলাম না আবার হবে। হ্যাঁ, এবার আমি রেপ করেছি, এবার মেরে ফেলেছি, পারলে আমাকে এবার অ্যারেস্ট করে দেখাও, দেখি আপনার কি ক্ষমতা।
তোকে আবার কেউ বাঁচাতে পারবে না আকাশ, তোর মৃত্যু আমার হাতেই হবে। আম্বিয়া পুলিশ কমিশনের কাছে গেল। দেখছেন স্যার, কাল যদি ওই আকাশের বাচ্চাকে না ছাড়তাম তাহলে আজ এই মেয়েটি বেঁচে থাকতো। হ্যাঁ, বেঁচে থাকতো, কিন্তু ওই মেয়েটির জায়গায় আজ তোমার মেয়ে থাকতো। কি বলছেন স্যার? আপনি একজন কমিশনার হয়ে ওই গুন্ডাকে ভয় পান? তুমি কাকে কাকে অ্যারেস্ট করবে? তুমি কি জানো আকাশের ভাই এই দেশের মন্ত্রী? ওর ভাইকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। তাই বলে আমরা কিছুই করতে পারবো না? ওরা যা করবে সবকিছু আমাদের মুখ বুজে সহ্য করব? তাহলে কেন এই পোশাক পরেছি? চাই না আমার এই চাকরি। এই নিন আমার রেজিগনেশন লেটার। দেখ, সময় একদিন আমাদের আসবে, সেই দিন এইসব গুন্ডাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কবে আসবে স্যার? পুলিশের উপর মানুষ ভরসা না করে একটা গুন্ডার উপর মানুষ ভরসা করছে। মানে কে এই গুন্ডা? নামটা বলেছিল ভিলেন। ভিলেন রাজা? স্যার, আপনি নামটা শুনে এত ভয় পাচ্ছেন কেন? আর আপনি ঘামছেনই বা কেন? কারণ তুমি যার নাম বলছো সে সাধারণ কোনো গুন্ডা না। স্যার, কে এই ভিলেন আমি জানতে চাই। তাহলে শোনো, আজ থেকে 3 বছর আগে আমি এখানে নতুন এসেছি। একটি মেয়েকে 5 জন মিলে রেপ করে মেরে ফেলে। মেয়েটির বাবা থানায় মামলা করতে যায়, কিন্তু ছেলেগুলোর বাবা থানায় ওসিকে টাকা দিয়ে এই কেস বন্ধ করার চেষ্টা করে। পরের দিন সকালে ওই 5টি ছেলেসহ ওসিকে মেরে থানার সামনে ঝুলিয়ে রেখে যায়। যখন জানতে পারে ভিলেন এই কাজটা করেছে, তখন পুলিশ ফোর্স পাঠানো হয় এই ভিলেনকে গ্রেপ্তার করার জন্য। আমরা ভোর 5টার সময় ওই এলাকায় যাব আর ভিলেনকে গ্রেপ্তার করে আনবো। জি স্যার। ভোর 5টার সময় পুলিশ ফোর্স ভিলেনের বাড়ি ঘেরাও করে ফেলে। কিছু পুলিশ ভিলেনের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এই পুলিশ, তোদের সাহস কি করে হয় ভিলেন রাজার বাড়িতে আসার? সাহসটা না হয় পরে দেখাবো, আগে বল ভিলেন কোথায়? ভাই নামাজ পড়ছে, একটু দেরি করেন, এখনই ভাই চলে আসবে। একটু পর ভিলেন নিচে নেমে আসলো। কি হয়েছে স্যার এত সকালে? তোকে গ্রেপ্তার করতে এসেছি, চল আমাদের সাথে থানায়। থানায় পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো? মাঝপথে আবার নামিয়ে দেবেন না তো? সবাই তোকে ভয় পেলেও আমি তোকে ভয় করি না। আচ্ছা, তাহলে চলুন থানায়। ভাই কি বলছেন এইসব অফিসার? চুপ, অনেকদিন ধরে সকালে বাইরে বের হই না, আজকে না হয় পুলিশের গাড়ি নিয়ে বের হলাম। তারপর ভিলেনকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। এই ভিলেনকে নাকি সবাই ভয় পায়। কই আমাদের তো কিছু করতে পারলো না। ভিলেন বসে বসে মুচকি হাসছে, আর সাথে বাকি পুলিশটাও হাসছে। তখন তাদের মধ্যে এক অফিসার ফোনে কল আসলো। হ্যাঁ বলো। কথাটা শুনে অফিসারের চোখ মুখ ভয়ে দেখতে লাগলো সবাই। কি হলো স্যার, আপনার কি হয়েছে? মা ফোন করেছিল, বলছে কারা যেন এসে আমার বউ বাচ্চাকে তুলে নিয়ে গেছে। যাওয়ার আগে একটা নাম বলে গেছে। কি নাম? ভিলেন। সব পুলিশ তখন রাজার দিকে চাইল। রাজা হাসতে লাগলো। এক এক করে সবার ফোনে কল আসতে লাগলো। আর কারণ না কারো কেউ কিডন্যাপ হয়েছে, যার সময় সাথে একটা নাম বলে গেছে, তা হলো ভিলেন। সব অফিসার তখন ভয় পেতে লাগলো। স্যার বাইরে তাকিয়ে দেখেন। বাইরে তাকিয়ে দেখলো প্রায় 100 গাড়ি, পুলিশের গাড়ি ভিড়ের সাথে যাচ্ছে। তখন সব অফিসার ভয় পেয়ে গেল আর রাজার কাছে মাপ চাইল। আমি বলেছিলাম আপনারা আমাকে মাঝপথে নামিয়ে দিবেন, দেখলেন তো আমার কথাই সত্য হলো। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন না। আপনারা আমাকে ধরতে এসেছেন কারণ আমি ওই সমস্ত খারাপ ছেলে আর একজন পুলিশ অফিসারকে মেরেছি তাই। কিন্তু আপনারা এটা জানেন না ওই ছেলেগুলো একটা মেয়ের স্বপ্ন, তার পরিবার স্বপ্নকে মেরে ফেলেছে। মেয়েটা লেখাপড়া করে ডাক্তার হতে চেয়েছিল কিন্তু হতে পারল না, আর আপনাদের পুলিশ ওই ছেলেগুলোকে সাহায্য করেছিল বাঁচানোর জন্য। তাই আমি সবাইকে মেরে ফেলেছি। তাহলে এখন যদি গাড়ি থামাতেন তাহলে আমি বাড়ি চলে যেতাম। আমার অনুমতি ছাড়া কেউ আমাকে থানায় নিয়ে যেতে পারবে না। এটাই হচ্ছে ভিলেন রাজার পাওয়ার। বর্তমানে কি হচ্ছে ভিলেন রাজা? যাক, থানায় পর্যন্ত আনতে পারতো না পুলিশেরা। শুধু পুলিশ কমিশনার না, মন্ত্রীরা পর্যন্ত ভয় পেত ভিলেনকে। পুলিশের চোখে সন্ত্রাসী আর মানুষের চোখে হিরো। স্যার, ভিলেন এখন কোথায়? জানি না, কিন্তু সবাই বিশ্বাস করে ভিলেন বেঁচে আছে। ঠিক আছে স্যার, আমি ভিলেনকে খুঁজে বের করব। আম্বিয়া থানায় না গিয়ে আফজালের কাছে গেল। আফজাল এখন চায়ের দোকান চালায়।
বলেন ম্যাডাম, কি চা খাবেন? রাজা কোথায়? ভিলেন কেন হারিয়ে গেল? আপনি ভুল জায়গায় এসেছেন ম্যাম, মাফ করবেন। আমি ভুল জায়গায় আসিনি আফজাল, আমি ভিলেন সম্পর্কে জানতে চাই, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আফজাল কিছু সময় ভেবে তারপর বলল, বিকেলে আমার বাড়িতে চলে আসবেন, এখন এখান থেকে চলে যান। বিকেলে আম্বিয়া আফজালের বাড়িতে চলে যায়। এখন বলো আমাকে। শুনুন তাহলে। অতীত। ভাই রেডি হয়ে কোথায় যাচ্ছ? একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। তুই কোথায় যাবি? তোমার সাথেই যাব। আজকে আমি একাই বের হব। আমি তোমাকে একা বের হতে দেব না, তোমার সাথে আমিও যাব। ভয় পাচ্ছিস কেন? আমার কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে। রাজা চলে গেল। তোরা শোন, ভাই যত বলুক তোরা চল, আমরা দূর থেকে ভাইকে ফলো করব। তোরা এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? ভাই পিছনে দেখেন। আফজাল পিছনে তাকিয়ে দেখলো রাজা দাঁড়িয়ে আছে। আজ যদি তোরা আমার পিছু নিয়েছিস তাহলে তোদের এমন অবস্থা করব, এরপর আর কোনোদিন আমার সাথে তোরা আসতে পারবি না। ভাই তাহলে কি রাজা ভাইকে ফলো করব? তোর যদি মার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুই যা। রাজা অনেকদিন পর একা গাড়ি নিয়ে বের হয়েছে। আফজালি জেলায় কোথাও একা বেরোতে পারে না। রাজা দেখল রাস্তার পাশে কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। রাজা মুখে রুমাল দিয়ে বেঁধে দেখার জন্য গাড়ি থেকে নামলো। গিয়ে দেখলো একটি মেয়ে বৃদ্ধা মহিলা নিয়ে বসে আছে আর সবার কাছে সাহায্য চাইছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। রাজা দেখা মাত্র বৃদ্ধ মহিলাকে কোলে করে গাড়িতে তুলল। মেয়েটি বৃদ্ধা মহিলা মাথা কোলে নিয়ে বসলো। কিছু সময় পর হাসপাতালে চলে এলো। রাজা মহিলাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে এলো। গাড়িতে এসে বসে দেখে একটি ব্যাগ পড়ে আছে। ব্যাগটা মনে হয় ওই মেয়েটির, তাই ওকে গিয়ে দিয়ে আসি। রাজা ব্যাগ নিয়ে আবার হাসপাতালের ভিতরে ঢুকে গেল। মেয়েটি ডাক্তারের সাথে ঝগড়া করছে। কি হয়েছে? দেখুন, ডাক্তার বলেছে অপারেশন করবে না। আপনি অপারেশন করবেন না কেন? আগে টাকা জমা দিন, তারপর অপারেশন হবে। আমি তো আপনাকে বললাম আমি টাকা জমা দিয়ে দেব, আপনি অপারেশন শুরু করেন। আগে জমা দিন, তারপর অপারেশন হবে। আমি নিচে গিয়ে জমা দিচ্ছি, আপনি অপারেশন থিয়েটারে যান। জমা দিয়ে দিন, 1 ঘন্টার মধ্যে অপারেশন শুরু হয়ে যাবে। আগামী 5 মিনিটের মধ্যে অপারেশন শুরু করতে হবে, তা না হলে কি করবি? তুই আমাকে চিনিস? আমি কে? আমার এক ফোনে তোকে উপরে পাঠিয়ে দিতে পারি। আপনি অপারেশন করবেন কি না? তখন রাজা তার মুখে রুমাল করে ফেলল। ডাক্তার দেখার সাথে সাথে রাজার পা জড়িয়ে ধরল। কাকে যেন ফোন করবি বললি? কর, এখন ফোন কর। ভুল হয়ে গেছে আমার, 2 মিনিটের মধ্যে অপারেশন শুরু করছি, শুধু আমাকে মাফ করে দেন ভাই। তাড়াতাড়ি যা, তা না হলে তোর অপারেশন এখানেই আমি শুরু করব। ডাক্তার দৌড়ে চলে এলো। বাহ, আপনার চেহারা দেখে ডাক্তার ভয় পেয়ে গেল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রাজা। এই নিন, এটা আমার কার্ড। যদি এরপর ডাক্তার কিছু বলে তাহলে আমাকে ফোন করবে। এই কেমন ছেলে, হাত মেলানো না? এত সুন্দর একটা মেয়ে কি ভাব দেখিয়ে চলে গেল। তারপর কার্ডটি শুনে টুকরো টুকরো করে ফেলল। আমার নাম রিয়া, আমি কারো অ্যাটিটিউড দেখি না। রাজা অনেক ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে গেল। বিকেলে রাজা ও আফজার আলী চাচার দোকানে চা খেতে গেল। চাচা, আমাদের চা দাও। এই নাও ভাইয়া পানি। এই, তুই আবার দোকানে এসেছিস? তোকে বলছি না কোনোদিন দোকানে আসবি না, মন দিয়ে পড়াশোনা করবি। আমার মনে হয় ওকে আর আমি পড়াতে পারবো না। এসব কি বলছো? আমি বলছি তো, যদি ওর পড়াশোনার জন্য টাকা দরকার হয় আমাকে বলবে। টাকা নিয়ে কোনো সমস্যা নয়। তাহলে কি সমস্যা? তুমি জানো রেজাল্ট কত ভালো। শোন তিতি, কালকে থেকে কলেজ যাবি তুই। আমাকে তো ভর্তি নেয়নি। ভর্তি নেয়নি মানে? তুই এখানে বস, এখন বল কি হয়েছে। আমাকে একটি ছেলে অনেক দিন ধরে বিরক্ত করছে, আমাকে অনেক বাজে কথা বলে। কলেজের প্রিন্সিপালকে বলেছে আমাকে যেন ভর্তি না নেয়। আমাকে তখনই ভর্তি নেবে যখন আমি ওই বাজে ছেলেটার কথাই রাজি হব। এত কিছু হয়েছে, আমাকে তো একবারও বললি না। আমি তো তোর ভাই, কাল সকালে রেডি হয়ে থাকবি, আমি তোকে কলেজ নিয়ে যাব। ঠিক আছে। এখন যা, আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। অনেকদিন ধরে আমার এই ছোট্ট বোনের হাতের চা খাইনি। এক্ষুনি যাচ্ছি ভাইয়া। আফজাল, কাল সকালে।
বলতে হবে না, আমরা সবাই রেডি থাকবো। পরের দিন সকালে জানিস তুলি, এই ছেলেটা কত কিউট হ্যান্ডসাম, তার উপর আবার মানুষকে সাহায্য করে। দেখ, কালকে থেকে এই কথা বলে যাচ্ছিস। রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি। কলেজে একটু শান্তি দে বোন। তুলে রিয়ার বেস্ট ফ্রেন্ড। তুই যদি ছেলেটাকে একবার দেখিস তাহলে প্রেমে পড়ে যাবি। আমার প্রেমে পড়তে হবে না, তুই প্রেম কর। তখন কলেজে 8টা গাড়ি ঢুকলো। আজ মনে হয় কোনো বড় লোকের ছেলে কলেজে এসেছে, এত গাড়ি নিয়ে আসতে হবে। তুইও নিয়ে আয়, বারণ করছে কে? তখন রাজা ও সবাই গাড়ি থেকে নামলো। বন্ধু, এই সেই কালকের ছেলে। তুই আর কোনো ছেলে পেলি না? একে তোর ভালো লাগলো? দেখলি, বলেছিলাম না, দেখলে তুই প্রেমে পড়ে যাবি। কিন্তু এখন আর কোনো চান্স নেই, শোর দিকে নজর দিবি না। এই ছেলের নাম জানিস তুই? না, তুই চিনিস না কি? বল না, নামটা কি? ভিলেন রাজা নাম শুনেছিস? হ্যাঁ, এই শহরে সে বড় মাফিয়া। কেন বলতো? এই হলো সেই ভিলেন রাজা। দেখ, আমার সাথে মোটেও মজা করবি না। বিশ্বাস হচ্ছে না তো একটু পরেই দেখতে পারবি। তোরা এই ছেলেকে ধরে নিয়ে আয়, আমি তিথিকে ভর্তি করিয়ে আসছি। চল তিথি। দেখেছিস, ভিলেন যার যার সামনে দিয়ে যাচ্ছে সবাই ভিলেনকে সালাম করছে। কত সম্মান করে, তাই না? সম্মান না বল, সবাই ভয় পায়। এখন কি প্রেম করার ইচ্ছে আছে? তুই কর গিয়ে প্রেম, আমার এখন পড়াশোনা করার সময়। আসতে পারি স্যার? আরে ভাই আসেন, বসেন। আমি আমার বোনকে ভর্তি করাতে এসেছি স্যার। আপনার আসার কি দরকার ছিল? আমি নিজে গিয়ে আপনার বোনকে ভর্তি করিয়ে আনতাম। কিন্তু এর আগে তো একবারও এসেছিল, তখন আপনি ওকে কি বলেছিলেন? আসলে স্যার। তিথি, তুই একটু বাইরে গিয়ে দাঁড়া। তারপর তিথি বাইরে গিয়ে দাঁড়ালো। একটু পর রাজা বেরিয়ে আসলো। চল তিথি, তোকে ক্লাসে নিয়ে যাই, তোর ভর্তি হয়ে গেছে। তারপর তিথিকে নিয়ে ক্লাসে গেল। সব স্টুডেন্টরা শুনে রাখো, তিথি আমার বোন, ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। আর যদি তিথি কিছু করে তাহলে স্যারের কাছে বলবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। যা, মন দিয়ে পড়াশোনা করবি। এদিকে এই ছেলেটি মেরে বেতাল অবস্থা করে ফেলেছে। তুই ছাত্র বলে বেঁচে গেলি, এরপর যদি আর কোনো মেয়েকে বিরক্ত করছিস তাহলে জানে মেরে ফেলবো। তারপর রাজা ও তার সব লোক গাড়ি নিয়ে চলে গেল। এই ছেলেটি কি তোমার সত্যিকারের ভাই? কেন? না, তোমার ভাইয়ের সাথে তোমার চেহারার কোনো মিল নেই, তাই। সে আমার আপন ভাই না, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। তোমার ভাই তো একটা গুন্ডা, তাই তোমার ভাইকে দেখে সবাই ভয় পায়। পুলিশের চোখে আমার ভাই গুন্ডা, কিন্তু আমাদের এলাকার সব মানুষের হৃদয়ে থাকে আমার ভাই। সবাই আমার ভাইকে ভালোবাসে। আচ্ছা, তোমার ভাই কি প্রেম করে? আমার ভাই সব মেয়েকে নিজের বোনের চোখে দেখে। এভাবে কাটতে থাকে কিছুদিন। রিয়া তিথির কাছ থেকে রাজার সব বিষয়ের খোঁজ খবর নিত। রাজার সম্পর্কে যতই শুনছে ততই রাজার প্রেমে পড়ে যাচ্ছে রিয়া। একদিন, আমার সাথে আজকে তুই চল, ভাইয়ের সাথে তোর সাক্ষাৎ করিয়ে দিব। তোমার ভাইয়া আবার রাগ করবে না তো? আরে রাগ কেন করবে? আর যদি ভাইয়া রাগ করে তাহলে বলবো তুই আমার বন্ধু, তাহলে আর কিছু বলবে না। ঠিক আছে, তাহলে চলো। কিছু সময় পর, এইটা হলো আমার ভাইয়ের বাড়ি, অনেক সুন্দর আর বড়, তাই না? শ্বশুর বাড়ি তো অনেক পছন্দ হয়েছে, এখন শুধু জামাইকে পটাতে পারলেই হলো। তারপর ভেতরে গিয়ে দেখলো রাজা খাবার খাচ্ছে। কেমন আছিস তিথি? ভালো ভাইয়া, তুমি? ভালো। আপনাকে একটা কথা বলার ছিল। কি বলবে বলো। দেখেন, আমি ঘুরিয়ে ফিরিয়ে এ বিষয়ে কিছু বলতে চাই না। আই লাভ ইউ, আমি আপনার সাথে প্রেম করতে চাই। কথাটা শোনার সাথে সাথেই রাজার গলায় খাবার আটকে যায়। রিয়া দৌড়ে গিয়ে রাজাকে পানি খাওয়াতে থাকে। এই মেয়ে, তুমি আমাকে চিনো? কি বলছো তুমি এসব? দেখেন, আমি আপনাকে ভালো করে চিনি। আপনি হলেন একজন গুন্ডা, আর আপনাকে সবাই ভয় পায়। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, আপনার সাথে প্রেম করলে আমার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমাকে দেখে তোমার ভয় করে না? সবাই ভয় পেলেও আমি পাই না, কারণ ভালোবাসার মানুষকে ভয় করতে নেই, বরং ভালোবাসা দিয়ে আরো কাছে এনে
সব ভয় দূর করে দিতে হয়। আফজাল, মেয়েটাকে বাইরে ফেলে দিয়ে আয়। ঘরের বাইরে তো ফেলে দিতে পারবেন, কিন্তু আমার মনের ঘর থেকে কেমন করে আপনি পালিয়ে যাবেন? আফজাল, দাঁড়িয়ে কি দেখছিস? তোকে কি বললাম আমি? ভাই আমি তো দেখছি না, শুধু শুনছি। এবার রাজা চোখ রাঙিয়ে আফজালের দিকে তাকালো। আফজাল ভয় পেয়ে গেল। চলেন ভাবি, তা না হলে ভাই অনেক রাগ করবে। কিসের ভাবি? এইটা আপনি বুঝবেন না, এইটা ভাবির প্রতি দেবরের ভালোবাসার ডাক। দাঁড়া, তিনজনেরই বার করছি ভালোবাসা। আর সাথে সাথে তিথি, রিয়া, আফজাল দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। পুরো শহরের মানুষ আমার নাম শুনলেই ভয় পায়, আর এই মেয়ে তো আমাকে দেখেই ভয় পায় না। মনে তো হয় আমার চাইতে ডেঞ্জারাস। এই রিয়া, তোর কি হয়েছে? ভাইয়ের সাথে এভাবে কথা কেন বললি? বলবো না কি খবর? তোর ভাইয়াকে সবার মতো আমিও ভয় পাবো? কখনোই না। আপনি তাহলে সত্যিই আমার ভাইকে ভালোবাসেন? শুধু ভালোবাসি না, তোমার ভাইকে আমি বিয়ে করব। দেখে নি, আজকের মতো আসি। তোমার ভাইকে বলে দিও আমি কাল আবার আসবো। চল তিথি। এতদিন পর একটা মেয়ে ভাইয়ের পিছনে লেগেছে। এই মেয়ে পারবে ভাইয়াকে ঠিক করতে। পরদিন সকালে। আফজাল, আফজাল, কি হয়েছে ভাইয়া? আগে সোজা হয়ে দাঁড়া। কয়টা বাজে জানিস? কাল রাতে একটু দেরি করে ঘুমিয়েছি, তাই উঠতে দেরি হয়ে গেছে। তোরা সবাই মিলে আজ এতিমখানা আর বৃদ্ধাশ্রমে যাবি। সবার জন্য কাপড় আর খাবার টাকা দিয়ে আসবি। তুমি যাবে না ভাই? না। বুঝে গেছি আমি। কি বুঝলি? আজ আবার যদি ভাবি আসে তাই। কি বললি? কিছু না ভাই, আমি তাহলে যাই এখন। তারপর আফজাল ও সবাই চলে গেল। তখন রাজা ফোনে কল আসলো। হ্যালো ভাই, আমাদের এলাকায় সরকারি লোক এসে আমাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। আমি এখনই আসছি। তারপর রাজা গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে গেল। অফিসার, এসবের মানে কি? এখনই সব বন্ধ করেন। তারপর অফিসার বাড়ি ঘর ভেঙায় বন্ধ করলো। স্যার, আমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছি, এই দেখেন কাগজ। রাজা কাগজ দেখতে লাগলো। এরা সবাই ব্যাংক থেকে ঋণ নিয়েছে বাড়ি করার জন্য। এরা সময় মতো টাকা পরিশোধ করতে পারেনি, তাই আমরা এই জায়গাটা দখল করতে এসেছি। এরা যা বলেছে সব কি সত্য? সবাই মাথা নিচু করে ফেললো। রাজার বুঝতে বাকি রইল না। অফিসার, যদি টাকা আমি এখনই দিয়ে দেই তাহলে? আপনি যদি আমাদের পাওনা টাকাটা দিয়ে দেন, তাহলে আমরা এই জায়গাটা আপনাকে দিয়ে দেব। ঠিক আছে আফজাল, আমি একটা ঠিকানা দিচ্ছি, তোরা সবাই চলে আয়। কিছু সময় পর সবাই চলে এলো। ভাই কি হয়েছে বলো? এই অফিসারদের পাওনা টাকা পরিশোধ করে দে। আপনারা চান আমি বিকালে আপনাদের টাকা দিয়ে আসবো। তারপর অফিসারে চলে গেল। তুমি সত্যি অনেক মহান। আমরা জানি না মানুষ কেন তোমাকে ভিলেন বলে, আসলে তুমি হলে হিরো। আফজাল, বলো ভাইয়া। এসব বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দে। ভাইয়া কি বলছো? যা বলছি তাই কর। তারপর রাজার লোকেরা সব বাড়িতে আগুন ধরিয়ে দিল। তোকে একটু আগে হিরো বলছিলাম, আসলে তুই হিরো না, তুই আসলেই ভিলেন। আমরা তোকে ডাকছিলাম আমাদের সাহায্য করার জন্য, আর তুই এসে আমাদের আরো ক্ষতি করে গেলে, সব জায়গা নিজের করে নিলি, আবার আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিলে। তোর কখনো ভালো হবে না। তোকে অভিশাপ দিচ্ছি, তোর মৃত্যু রাস্তায় কুকুরের মতো হবে। রাজার সব লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজা মাথা উঁচু করে সব বাড়ি পড়তে দেখছে। তারপর রাজা ও সবাই সেখান থেকে চলে আসে। ভাইয়া একটা কথা বলবো? বল। যখন ওরা তোমাকে খারাপ খারাপ কথা বলছিল, তখন তুমি ওদের সত্যি বললে না কেন? আমি কারো কাছে হিরো হতে চাই না। আর এখানে কাল থেকে যেন বাড়ি বানানোর কাজ শুরু হয়, আর ব্যাংক থেকে সব দলিল এনে ওনাদের দিয়ে দিবি। ঠিক আছে ভাইয়া। তারপর বাড়িতে চলে এলো। আফজাল, বাড়িতে কাজের লোক রেখেছিস নাকি? কই না তো। রান্নাঘর থেকে খাবারের এত বাসনা আসছে কেন? আমি কি দেখছি। কি রে, তুই মুচকি মুচকি হাসতেছিস কেন? তুমি রান্নাঘরে গিয়ে দেখো কে এসেছে। তারপর রাজা রান্নাঘরে গেল। এই মেয়ে, তুমি এখানে কি করো? বাহ রে, দেখতে পাচ্ছ না তোমার জন্য আমি রান্না করছি। এখনই আমার বাড়ি থেকে চলে যাও। তোমাকে খাইয়ে
তারপর আমি চলে যাব। দেখ, তোমাকে দেখার জন্য তো আসলাম। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যাও। তুমি শুধু আমার ভালো দিকটা দেখছো, খারাপটা কিন্তু দেখোনি। আচ্ছা দেখি, তুমি কি খারাপটা দেখতে পারো? এই তোমার সাহস! আমি একবার সামনে এলাম আর তুমি দুপা পিছিয়ে গেলে। আফজাল, আফজাল! এই সব সময় শুধু আফজাল আফজাল কেন করো? আমি তোমাকে ভয় পাই না। আফজালকে কেমন করে ভয় পাবো? তাই তো, এই মেয়ে তো আমাকে ভয়ই পায় না, আফজালকে কেমন করে ভয় পাবে? ভাইয়া কি জন্য ডাকছো? চাচিকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। একটু পর চাচি আসলো। কি হয়েছে রাজা, আজ হঠাৎ করে ডাকলি? আসসালামু আলাইকুম চাচি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা। তা তোমাকে তো চিনলাম না, কে তুমি? আপদ, চিনি না জানি না, বাড়িতে এসে উঠেছে। আমি তো মেয়েদের গায়ে হাতই তুলি না, তাই তুমি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। মিথ্যে বলছে চাচি আম্মা, আমার সাথে অনেক দিন ধরে প্রেম করে আসছে। এখন আমি বিয়ে করার কথা বলেছি বলে আমাকে চিনতে পারছে না। এই মেয়ে, এসব কি বলছো? আমি তোমাকে ভালো করে চিনি না। আমি আগে সন্দেহ করেছিলাম, তার জন্য বিয়ের কথা বললে সব সময় এড়িয়ে যেত। থাক মা, তুই আর কান্না করিস না। রিয়া তখন রাজাকে চোখ মারল আর ইশারায় বোঝানোর অভিনয় করলো কেমন হয়েছে। চাচি, তুমি এখন যাও, পরে এসো। কি হলো, চাচিকে কেন পাঠিয়ে দিলে? দেখো, ভালোভাবে বলছি, এখান থেকে চলে যাও, তা না হলে এখন আমার রাগটা দেখবা। ঠিক আছে, আমি চলে যাব। তার আগে আমি যা যা রান্না করেছি তা খেয়ে নাও। তুমি খেলে আমি চলে যাব। মহা ভেজালে পড়লাম তো। এই মেয়ে তো কিছুতেই যাচ্ছে না, খাবারে মনে হয় বিষ দিচ্ছে, তার জন্য এত করে খেতে বলছে। বলা তো যায় না, আমার তো আবার অনেক দুশ্মন। রিয়া কিছুক্ষণ রাজার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে থাকলো, তারপর একটা প্লেটে সব খাবার একটু একটু বেড়ে নিয়ে এলো। যদি 5 মিনিটের মধ্যে আমার কিছু হয় তাহলে বুঝবে আমি খাবারে বিষ মিশিয়েছি, আর যদি কিছু না হয় তাহলে সব খাবার তোমাকে খেতে হবে। ও, তাহলে আমাকে খাইয়ে মারার ধান্দা, তাই তো? এইগুলো খাবার একটা মানুষ খেলে তো এমনিতেই মরে যাবে। রিয়া এবার রীতিমতো রেখে গেল, চোখ মুখ নাক মরিচের মতো লাল হয়ে গেল। রিয়ার অবস্থা দেখে রাজার একটু হাসি পেল। তারপর রাজা আর কিছু না বলে খাওয়া শুরু করলো। রিয়া এবার মুচকি হাসলো। কেমন হয়েছে আমার রান্না? একদম বাজে খাবার হয়েছে। রিয়া এবার মন খারাপ করে দাঁড়িয়ে রইল। খাওয়া শেষ করে বলল, রান্নাটা ভালো হয়েছে। ধন্যবাদ। এখন তাড়াতাড়ি বিদায় হও। তুমি বললেও আমি এখন আর থাকবো না। তারপর রিয়া সবকিছু গুছিয়ে রেখে চলে গেল। ভাই, আজ তোমার ফ্যামিলি আর তোমার শত্রুরা ওসমান ভাইয়ের পার্টিতে আসবে, আমাদের ইনভাইট করেছে। ঠিক আছে, আমি যাব। আর আমাকে মারার জন্য কি কি প্ল্যান করছো তা তো জানতে হবে। ঠিক আছে ভাইয়া। রাজা ফ্যামিলিতে দাদি, বাবা, মা, কাকা, কাকি, রাজার আপন এক ভাই ও চাচাতো এক ভাই, এক বোন আছে। রাজা আরেক ভাই ছিল। রাজার আরেক ভাই ছিল, যাকে রাজা নিজে মেরে ফেলেছে। 3 ভাইয়ের মধ্যে রাজা সবচাইতে ছোট। রাজা বড় ভাই বিয়ে করেছে। সন্ধ্যা, রাজা ও তার লোকেরা পার্টিতে চলে যায়। ভাইয়া ভালো আছেন? ভালো। তা পার্টি কি উপলক্ষে দেওয়া হয়েছে? আমার মেয়ের জন্মদিন। আসেন ভাইয়া, বসেন। রাজা গিয়ে বসে পড়ল। একটু পর রাজার পরিবারের সবাই চলে আসলো। ভাই, আপনার পরিবারের সবাই এসে গেছে? রাজা পিছনে চেয়ে দেখে আবার সামনের দিকে ফিরে তাকালো। একটু পর, শুনলাম তুই শামীমকে বিয়ে করেছিস। রাজার চাচাতো বোন তমাকে জিজ্ঞাসা করলো, আমি কাকে বিয়ে করি আর না করি তা শোনার আপনি কে? ভুল করেছিস তুই, শামীম ভালো ছেলে না। ভাইয়া, ভাইয়া! চিৎকার করে রাজার বড় ভাইকে ডাকলো। কি হয়েছে তমা? এই ছেলেটি আমাকে বিরক্ত করছে। আরমান রাজার মাথায় বন্দুক টেকে বলল, তোমাকে চাইলে আমি এখানে মেরে ফেলতে পারবো। আমি চাই না তোমাকে আমার ফ্যামিলির সামনে মারি। বাঁচতে চাইলে এখনই চলে যা। এত সহজে রাজাকে মারা? একবার চারিদিকে একটু চেয়ে দেখ। আরমান চারিদিকে চেয়ে দেখল। সবার মাথায় একজন করে বন্দুক ধরে আছে, এমনকি তার পরিবারের উপরও। যদি তুই একটা গুলি চালাস, তার পরের সেকেন্ডে 100 গুলি চলবে। আমি দয়া মায়া করব না,
কারণ এই জিনিসটা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। তুই আর বেশি দিন বাঁচতে পারবি না। 12 বার তো মারার চেষ্টা করেছিস, ঠিক আছে আরো একবার চেষ্টা করে দেখতে পারিস। আফজাল। জি ভাইয়া। সবাইকে নিয়ে চলো এখন, এরা আমাকে মারার প্ল্যান করবে। আপনার আব্বুকে বলবেন মানুষের জমি যেন কেড়ে নেওয়ার চেষ্টা না করে, আর যদি নিতে আসে সেখানে কিন্তু আমি অবশ্যই থাকবো। গুড বাই আরমান চৌধুরী। রাজা কালো সানগ্লাস পরে ভিলেনের মতো হাসি দিয়ে চলে গেল। ভাইয়া একটা প্রশ্ন করব? কর। তোমার ফ্যামিলি কেন তোমার দুশ্মন? তোমাকে কেন মারতে চায়? আর তুমি কেন তোমার আপন বড় ভাইকে মেরে ফেললে? কতবার বলবো আমি তোর এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। তা বলবে কেন? আমি তোমার কে? এ কি, আমার ভাই দেখি আমার উপরে রাগ করেছে। এখন আমার কি হবে? আমাকে তো একজন মেরে ফেলবে বললো। তুমি শুধু একবার হুকুম করো, এক্ষুনি ওদের মেরে ফেলবো। এই তো আমার ভাই, যে সব সময় আমাকে নিয়ে ভাবে। কিন্তু তুমি তো আমার কথা একবারও ভাবো না। আচ্ছা বল, তুই কি চাস? আমার একটা ভাবি চাই। আবার সেই ফালতু বেচাল? ফালতু তো লাগবেই এখন। কালকে আমার জন্য একটা ভাবি নিয়ে আসবো। তোমার ভাবি মানে? হ্যাঁ, তোকে বিয়ে করাবো। এমনিতে এখন বাড়িতে একটা মেয়ের প্রয়োজন, আমি পাবো ভাবি আর আমার ভাই পাবে বউ। তোমারও বিয়ে করার দরকার নেই, আমারও বিয়ে করার দরকার নেই। ভাই, ওইটা ভাবি না? দেখো কয়টা ছেলে ভাবিকে বিরক্ত করছে। গাড়ি থামা। তারপর রাজা একা গাড়ি থেকে নেমে ছেলেগুলোর পিছনে দাঁড়ালো। রিয়া রাজাকে দেখে মুচকি এসে এবার ছেলেগুলোকে মারতে লাগলো। ছেলেগুলো রাজাকে দেখে পা জড়িয়ে ধরলো। মাফ করে দেন ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমি যদি না আসতাম তাহলে ভুল হয়েছে বুঝতে পারতি। আর কখনো এই কাজ করব না, এবার থেকে মেয়েদের সম্মান করব। আফজাল। হ্যাঁ ভাই বলো। এই সব কটাকে নিয়ে যা, এদের নিয়ে গিয়ে শিখিয়ে দে মেয়েদের সাথে কেমন ব্যবহার করা উচিত। ভাই ভুল হয়ে গেছে, আর হবে না ভাই, এবারে মতো মাফ করে দাও। ভুল কোনটাকে বলে আমি তোদের শেখাবো, চল। এত রাতে যদি কোনো মেয়ে রাস্তায় একা দাঁড়িয়ে থাকে তাহলে কি ছেলেরা বিরক্ত করবে না? আসলে এখানে একটা কাজে এসেছিলাম, কিন্তু এখন কোনো গাড়ি পাচ্ছি না, দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর এই ছেলেগুলো এসে তখন। গাড়িতে বসো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা। এখন রাজা গাড়ি চালাচ্ছে। আচ্ছা, তোমার সাথে কি সবসময় বডিগার্ড থাকে? কেন, না থাকলে কি আমাকে মেরে ফেলবে? আচ্ছা, তোমার জন্মের সময় কি তোমার মুখে মধু দিয়েছিল? কেন? কারণ তোমার মুখ থেকে তো সবসময় তীব্র কথা বেরোয়, তাই। আমি এমনি। তা কোথায় গিয়েছিলে? পার্টিতে। দেখো, পার্টিতে যাও আর যেখানে খুশি যাও, তোমার পাশে যেন আমি কোনো মেয়ে না দেখি। আপাতত তুমি এখন তোমার হোস্টেলের ভিতরে যাও। এত তাড়াতাড়ি এসে গেছে? ঠিক আছে, আর আমার কথা যেন মনে থাকে। রাজার সাথে সাথে গাড়ি নিয়ে চলে যায়। রিয়া রাজার গাড়ির দিকে যে অদ্ভুত রকমের একটা হাসি দিয়ে হোস্টেলের ভিতরে চলে যায়। সকালবেলা রাজা ঘুমিয়ে আছে। তার মনে হচ্ছে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে চোখ খুলে দেখলো তার দাদি। কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। একটু পর। আমার একটা কথা রাখবি? কি কথা বলো? তুই তাড়াতাড়ি একটা বিয়ে করে নে। আমি সব কথাই রাখতে পারবো, কিন্তু এটা না। আমি মরে গেলে তখন তো তুই একা হয়ে যাবি। তোর দাদির তো ইচ্ছা তোর সন্তান দেখার। খুব তাড়াতাড়ি সে ইচ্ছা পূরণ হবে। এই মেয়েটা বলে কি? তোমাকে তো চিনলাম না। আমি হচ্ছি আপনার নাতির বউ। দাদি রিয়ার দিকে হা করে তাকিয়ে আছে। এই মেয়ে কি বলছো এসব? দেখছেন দাদি, আপনার নাতি সব সময় আমার উপর রাগ দেখায়। রিয়াকে কিছু বলতে যাবে, তার আগে রাজার মোবাইলে ফোন আসলো। হ্যালো। হ্যালো মাই ডিয়ার সন। সোহেল খান, রাজার বাবা। তাহলে আপনি? জানিস তুই অনেক বোকা। এই বাড়িতে থেকে তোর দাদি খাবার নিয়ে গিয়েছে আর তুই বিশ্বাস করে খাচ্ছিস। একবার ভাবলি না এই খাবার তো আমরা বিষ মিশিয়ে দিতে পারি।
রাজা হাসপাতালে যাওয়ার জন্য ওঠে। রাজা, তোকে তো আরেকটা খবর দেওয়া হয়নি। খবরটা কি শুনবি? কি? তোর ভাই মানে তুই যার কাছে আশ্রয় নিয়েছিস, তার ছেলেকে আমরা তো খুঁজে পেয়ে গেছি। এখানে রাজার ভাইয়ের নাম আয়ান, বয়স 9 বছর। রাজা যখন তার বাবার সাথে শত্রুতা সৃষ্টি হয় তখন আয়ানের বাবার কাছে আশ্রয় নেয়। আয়ানের বাবা ছিলেন শহরের নামকরা গুন্ডা। সোহেল খান। আরে বাবা, রাগ করে না। এখন তুই ঠান্ডা মাথায় বাপ, নিজে হসপিটালে যাবি নাকি তোর ভাইকে বাঁচাতে যাবি? কারণ আমার লোক ইতিমধ্যে তোর ভাইকে মারার জন্য বেরিয়ে পড়েছে। বাই বাই। কি হয়েছে? রাজা কিছু না বলে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দাদি, ভাইয়া তাড়াহুড়ো করে কোথায় গেল? আমিও তো কিছু বুঝতে পারলাম না। আরমান। হ্যাঁ বাবা। আমার বন্ধুকে জানিয়ে দে আমাদের পথের কাটা আর নেই। বিকেলে পার্টি হবে। ঠিক আছে বাবা। এদিকে সোহেল খানের লোক আয়ানকে মারার জন্য এসে গেছে। ওই যে আয়ান, ধর ওকে। আয়ান ওদের দিকে দৌড় দেয়। আয়ানের পিছনে ওরা দৌড়ানো শুরু করে। হঠাৎ আয়ানের পা ইটের সাথে ধাক্কা খায় আর আয়ান পড়ে যায়। এদিকে রাজা বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হতে দেখে। রাজার মোবাইল ফোন ট্যাগ করে আফজাল ও তার লোক বেরিয়ে পড়ে। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দাও। তোমাকে তো আমরা ছেড়ে দেব, শুধু একটু কষ্ট হবে, তারপর থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। ভাইয়া জানলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না। তোর রাজা ভাইয়া তো বিষ খেয়েছে আর এখন সে হাসপাতালে ভর্তি আছে। আর চিন্তা করিস না, ডাক্তারকে বলে খুব তাড়াতাড়ি তোর ভাইকে তোর কাছে পাঠিয়ে দেব। একটি লোক হাতে ছুরি নিয়ে এগিয়ে আসে। যেই কোপ দেবে তখন রাজা গাড়ি এসে লোকটির উপরে উঠে দেয় আর রাজা গাড়ি থেকে নেমে আসে। রাজা ভাইয়া। রাজা মরে গেলেও তার ভাইয়ের কোনো ক্ষতি হতে দিবে না। রাজাকে দেখে সোহেল খানের লোকেরা ভয় পেয়েছে। আরে তোরা ভয় পাস না, রাজাকে বিষ দেওয়া হয়েছে, একটু পর এমনিতেই মরে যাবে। আর আমাদের সাথে ফাইট করার মতো এখন ওর কাছে শক্তি নেই। তোদের মাথায় আসলেই কিছু নেই। আমি বিষ তো খেয়েছি অনেক আগেই, কিন্তু দেখ এখনো তোদের সামনে দাঁড়িয়ে আছি, একটু মাতালের মতো ঢুলছি। আর সত্যি সেটাই, তোরা এখন বুঝতে পারবি। তারপর রাজা একাই সবাইকে অনেক মারে, সবাই আধমরার মতো অবস্থা। তখন ওদের মধ্যে একজনের ফোন বেজে উঠল। রাজা ফোনটি রিসিভ করল। রাজার বাইরে কি মেরে ফেলেছিস? মাই ডিয়ার ফাদার, রাজা মরে গেলে তার ভাইয়ের কিছুই হবে না। ও, তাহলে তুই এখনো বেঁচে আছিস? আমি বেঁচে আছি বা থাকবো সেটা কালকেই বুঝতে পারবেন সোহেল খান। ফোনটি রাজা জোরে মাটিতে ছুঁড়ে মারে, তারপর আয়নের কাছে যায়। ভাইয়া। ভয় পাস না, আমি এখনো বেঁচে আছি বলে রাজা মাটিতে পড়ে যায়। তখন আফজাল ও তার লোকেরা চলে আসে, রাজাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। একটু পর ডাক্তার ওডি থেকে বের হয়ে আসে। ভাইয়া, কি অবস্থা? আমার ভাইয়া ঠিক হয়ে যাবে তো ডাক্তার? সে এখন বিপদমুক্ত। আসলে তাকে বিষ খাওয়ানো হয়েছিল। বিষ খাওয়ানোর কিছু সময় পর সে অনেকগুলো লবণ মরিচ খায়, যার কারণে সে বমি করে। এতে বিষ তার শরীরে ভালোভাবে প্রভাব করতে পারেনি। থ্যাংক ইউ ডক্টর। আমরা কি ভিতরে যেতে পারি? তার শরীর অনেক দুর্বল বলে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর আপনারা ভিতরে যেতে পারেন। ডাক্তার চলে গেল। কিছু সময় পর, ভাইয়া একটু বাইরে আসবেন? আয়ান, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। রাজা ভাইয়ের সাথে তো অনেকে দেখা করতে এসছে, আমরা কাউকে ভিতরে আসতে দিচ্ছি না, কিন্তু রিয়া ভাবি ভিতরে আসতে চাচ্ছে। ভাইয়া যে পর্যন্ত ঘুম থেকে না উঠবে সে পর্যন্ত কাউকে ভিতরে আসতে দেওয়া যাবে না, সে ভাবি হোক, পুলিশ হোক, যেই হোক, বুঝলি? ঠিক আছে ভাই। রাতে যে করেই হোক আজ রাতের মধ্যে রাজাকে হাসপাতালে মেরে ফেলতে হবে। এটা সম্ভব বাবা। হাসপাতালের মধ্যে রাজকে কেউ মারতে পারবে না, কারণ পুরো হাসপাতাল রাজার লোকেরা পাহারা দিচ্ছে। হাসপাতালের ভিতরে আমাদের লোক ঢুকতে পারবে না। যে ডাক্তার রাজার ট্রিটমেন্ট করেছে তার ফ্যামিলিকে কিডন্যাপ করে নাও, তারপর হুমকি দাও রাজাকে না মারলে তার ফ্যামিলিকে মেরে ফেলবো আমরা।
ডাক্তারের ফ্যামিলিকে আগে কিডন্যাপ করে নিয়ে গেছে রাজের ফ্যামিলির লোকেরা। আর ওই হাসপাতালে ওই ডাক্তারের মোবাইল ফোনটাও নিয়ে গেছে, যেন কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে না পারে। তাহলে ওই হাসপাতালে রাজার যত লোক আছে তার চাইতে দ্বিগুণ লোক পাঠাও, রাজাকে শেষ করে দে। 20 জন মানুষ হাসপাতালের বাইরে বসে আছে। একবার রাজকে থাকার জন্য ওইখানে কোনো রকম কিছু করা যাবে না। আমি ভাবছি কালকে সকালে আমাদের কি কি সারপ্রাইজের মুখোমুখি হতে হবে। এক কাজ কর, আমাদের বিশ্বস্ত যত লোক আছে ওদের এই শহর ছেড়ে চলে যেতে বল। ঠিক আছে বাবা। সকাল। বাবা দরজা খুলো, বাবা তাড়াতাড়ি। কি হয়েছে? এভাবে কেন ডাকছি? একবার বাইরে এসে দেখো। তুই এভাবে কাঁপছিস কেন? একবার বাইরে এসে দেখো। সোহেল খান বাইরে বের হয়ে যা দেখলো তা দেখার জন্য মুহূর্তেও প্রস্তুত ছিল না। চোখ বড় বড় হয়ে গেল তার, কারণ কাল আয়ানকে যারা মারতে গেছিল তাদের সবাইকে মেরে বাড়ির সামনে ঝুলিয়ে রেখে গেছে। তাদের কপালে লেখা ভিলেন। বস, আপনার ফোন। সারপ্রাইজ সারপ্রাইজ। এ কি, আপনার মুখে তো কোনো কথাই নেই। তা মর্নিংটা কেমন কাটলো? জানি একটু সারপ্রাইজ হয়েছেন, কেবল তো সকাল শুরু, রাত হতে তো অনেক দেরি। দেখবেন সারাদিন কি কি সারপ্রাইজ পান আপনি। রাজা! আরে রেগে যাচ্ছেন কেন বাবা? ঠান্ডা মাথায় ভাবো, আর আপনার লোকদের সাবধানে থাকতে বলেন। আর হ্যাঁ, আপনার কি যেন ফ্যাক্টরি আছে? ও, মদের ফ্যাক্টরি। আর কি, আপনি লোক পাঠান, বলা তো যায় না, যদি আগুন লেগে যায়। আরমান, আমাদের ফ্যাক্টরিতে তাড়াতাড়ি লোক পাঠাও, যদি রাজা ওখানে আসে জানে মেরে ফেলতে বলবি। আচ্ছা, তাহলে রাতে ফোন করে জানাবো আজকের সারপ্রাইজগুলো আপনার কেমন লাগলো। বাই ফাদার। বাবা। কি হয়েছে? অলরেডি আমাদের সব ফ্যাক্টরি আগুন লাগিয়ে দিয়েছে। সোহেল খান কপালে হাত দিয়ে দরজার সামনে বসে পড়ল। যত টাকা লাগে, যত লোক লাগে আন, তারপরেও আমি রাজার মৃত্যু দেখতে চাই। ক্ষমতা দিয়ে রাজকে শেষ করা যাবে না, বুদ্ধি দিয়ে শেষ করতে হবে। তার আগে আমাদের তামার বিয়ে সরকারের সেলের সাথে দিতে হবে, আর এতে আমাদের শক্তি বেড়ে যাবে। ঠিক আছে। রাজা বাড়িতে। আফজাল। বলো ভাইয়া। আয়ান সকালে খেয়েছে? না ভাইয়া, আয়ান রাগ করে রুমে শুয়ে আছে। রাগ কেন করেছে? সকালে তুমি আয়ানকে না বলে বাইরে চলে গেছো তাই। আচ্ছা ঠিক আছে, তুই খাবার রেডি কর, আমি আয়ানকে নিয়ে আসছি। ঠিক আছে ভাইয়া। রাজা আয়ানের রুমে গেল। আয়ান উপরে শুয়ে কান্না করছে। রাজা গিয়ে আয়ানের পাশে বসে মাথায় হাত রাখলো। আয়ান মাথা তুলে রাজাকে দেখে আবার শুয়ে পড়ল। আমি কিন্তু সকাল থেকে এখনো খাইনি। আমি খাবো না, তুমি গিয়ে খেয়ে নাও। বলছিলাম আজকে আমি তুই আফজাল সকালে খেয়ে তারপর অনেক মজা করব। আমি খাবো না। ঠিক আছে, তুই যদি তোর ভাইকে কষ্ট দিতে চাস তাহলে আর কি, না খেয়ে থাকবো। আয়ান তখন উঠে রাজাকে জড়িয়ে ধরে কান্না করে। চলো ভাইয়া, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। আমি আব্বুকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। আরে পাগল, আমার কিচ্ছু হবে না, এত কেন ভয় পাচ্ছিস? আব্বু আমাকে এই কথাই বলতো যে আমার কিচ্ছু হবে না, কিন্তু আব্বু তো আমাকে রেখে চলে গেল। আচ্ছা, আগে খেয়ে নেই, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। খাবার টেবিলে। এই নে, হা কর। তার আগে আমার একটা শর্ত আছে। সত্য? আচ্ছা, কি সত্য বল। খাওয়ার পরে তুমি আর আফজাল ভাই নাচবে। না, এটা হবে না, আফজাল ও বাকি সবাই নাচবে, আমি আর তুই বসে দেখব। না, তুমি আর আফজাল নাচবে আর আমরা সবাই দেখব, তা না হলে খাবো না। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়ার পরে এবার তোমরা দুইজন নাচো আর তোমরা এসে আমার সাথে বসো। তারপর গান চালানো হলো। সবাই রাজার আফজালের নাচ থেকে মাটিতে গড়াগড়ি কাটছে। সবার হাসির সাথে একটি মেয়ের হাসিও কানে আসলো রাজার। দরজার দিকে তাকিয়ে দেখে রিয়া হাসছে। রাজা সবাইকে বাইরে চলে যেতে বলল।
তুমি? আমি হলাম তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড। এই, তুমি একদম ওর সাথে মজা করবে না। আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। তুমি আমার বিষয়ে জানো না, আমি হলাম ভিলেন। মানুষ মারতে 1 সেকেন্ড সময় নেই না, আর তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। আমাকে ভালোবাসার একটা কারণ দেখাও। তুমি আজ পর্যন্ত যাকেই মেরেছ তারা সবাই খারাপ মানুষ ছিল, আর তোমাকে আমি না অনেক মেয়ে ভালোবাসে। তুমি ভিলেন বলে তোমাকে কেউ বলতে পারে না। তাহলে তুমি কেমন করে বলছো? কারণ আমি হলাম ভিলেনই। এসব প্রেম মাথায় থেকে নামাও, পড়ালেখায় মনোযোগ দাও। আয়ান, ভাবি হিসেবে আমাকে তোমার কেমন লাগে? অনেক ভালো। কয়েক মিনিটে বুঝে ফেলছো? কয়েক মিনিট তো না, এর আগেও অনেকবার আমাদের দেখা হয়েছিল। মানে? তখন আমি জানতাম না যে আয়ান তোমার ভাই। যদি জানতাম তাহলে অবশ্য তোমার ভাইকে আগে পটাতাম। জানো ভাইয়া, ভাবি না অনেক ভালো। আমাদের ওখানে এসে ছোট ছোট বাচ্চাদের চকলেট কিনে দেয়, আমাদের অনেক আদর করত। তুমি এতিমখানায় কেন যেতে? আসলে আমি এতিমখানায় মানুষ হয়েছি। আমার মা বাবা অনেক আগেই মারা গেছে। আমি এই শহরে থাকি না, এই শহরে এসেছি লেখাপড়া করার জন্য। আর কেন জানি তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে। সরি, আসলে আমি বুঝতে পারিনি তোমার মা বাবা নেই। এ কি, ভিলেন সাহেব দেখে আবার মন খারাপও করতে জানে? এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আবার ভিলেনগিরি শুরু করে দিয়েছে। একটা কথা মনে রাখবে ভিলেন সাহেব, তুমি যদি হও ভিলেন তাহলে আমি ভিলেনই। ভাইয়া, ভাবি এখানে থাকবে আর আমি ভাবির সাথে গল্প করব। ভাবি, তুমি তো এখানেই থাকবে তাই না? আমি তো থাকতে চাই, কিন্তু তোমার ভাইয়া কি রাখবে? অবশ্য রাখবে। আমি ভাইয়ার কাছে যা চাই ভাই আমাকে তাই দেয়। আমি এখন বাইরে যাব, তুমি কিন্তু বাড়িতেই থাকবে। আর কিছু দরকার হলে আফজাল ভাইকে বলবে, ভাইয়া তোমাকে এনে দিবে। কখন আসবে? রাতে আমার আসতে দেরি হলে তুমি খেয়ে নিও। না, তুমি আসলে আমি খাবো, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে। রাতে মাত্র একদিনে আমার সব শেষ করে দিল। কথায় আছে বাবা, যে যত তাড়াতাড়ি ওপরে ওঠে সে তত তাড়াতাড়ি নিচে নামে। এবার রাজের মৃত্যু হবেই। কি করে? আমরা তো ওকে মারার চেষ্টা করেছি, আর তাতেই এত কিছু ধ্বংস করে দিল। আরেকবার যদি চেষ্টা করি তাহলে তো আমাদের সবাইকে মেরে ফেলবে। একটা জিনিস লক্ষ্য করছো বাবা, আমরা এর আগেও রাজকে মারার চেষ্টা করেছি, কিন্তু রাজ এতটা ভয় পাও রূপ দেখায়নি। কিন্তু আমরা যখন আয়ানকে মারার চেষ্টা করলাম তখন কিন্তু রাজ এতটা ভয় পাও রূপ ধারণ করলো। তার মানে রাজার দুর্বল জায়গা আয়ান। হ্যাঁ বাবা, এবার আয়ানকে আমরা ইউজ করে রাজকে মারব। কিভাবে? গুটি সাজানো হয়ে গেছে বাবা, এবার শুধু সময়ের অপেক্ষা। এবার রাজের মৃত্যু নিশ্চিত। রাতে রাজা বাড়িতে ফিরে আসে। এ কি, তুমি এখনো যাওনি কেন? আয়ান বলল তুমি যে পর্যন্ত না আসো সেই পর্যন্ত থাকতে। ঠিক আছে, আমি আফজালকে বলছি তোমাকে হোস্টেল পৌঁছে দিবে। কি ছেলে বাবা, এত রাত হচ্ছে তাও চলে যেতে বলছে। বলতে তো পারে আজকে যেও না, আজকে থেকে যাও। কি ভাবছো? না মানে আসলে ভাবি, আজকে কোথাও যাবে না, এই বাড়িতে থাকবে। না, আয়ান আবার কালকে আসবে, আজকে চলে যেতে দাও। ভাবি, আজকে থেকে যাও না প্লিজ। রিয়া এবার রাজার দিকে তাকাচ্ছে। রাজা বুঝতে পারলো তার কাছে অনুমতি চাইছে থাকার। যদি তুমি থাকতে চাও তাহলে আজকে থাকতে পারে। রিয়া মুচকি হেসে দিল। ওকে, আজ আমি যাব না। আজ আমি তোমার সাথে বসে সারা রাত গল্প করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভাবি। এবার তোমরা দুজনে হাত পা মুখ ধুয়ে আসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। ঠিক আছে। রাজা রুমে গিয়ে আফজালকে ফোন করলো। হ্যাঁ ভাই, বলো। আমার রিয়ার বিষয়ে আমার সব তথ্য চাই। ভাই, আমি খোঁজ নিয়ে দেখেছি রিয়া ভাবি যা বলেছে সব সত্য। আমার তারপরও সন্দেহ হচ্ছে রিয়ার উপর সব সময় যেন আমাদের লোক নজর রাখে। জি। তারপর রাজা নিচে নামলো। ভাবি, আজকে খাবারটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।
ভাবি, তুমি আমাদের বাড়িতে একবার চলো। আমি তো আসতে চাই, কিন্তু তোমার ভাইয়া তো রাজি হয় না। ভাইয়া, তুমি ভাবিকে একেবারে নিয়ে আসো না। চুপচাপ বসে খাও। আয়ন আর কিছু বললো না, চুপচাপ বসে থেকে খেয়ে রুমে চলে গেল। রাজা একটু পর আয়নের রুমে গিয়ে দেখলো রিয়া আয়নকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তোমার জন্য পাশের রুম রেডি করা হয়েছে। আমি যদি আয়নের সাথে ঘুমাই তাহলে কি সমস্যা হবে? রাজা একটু ভেবে পড়ল। ঠিক আছে, তুমি এখানে ঘুমাও। তারপর রাজা গিয়ে নিজের রুমে শুয়ে পড়ল। সকালে রাজা মনে হলো তার রুমে কেউ আসছে। রাজা চোখ বন্ধ করে শুয়ে রইল। একটু পর রাজা বুঝতে পারলো কেউ তার কপালে চুমুক খেল। রাজার সাথে সাথে চোখ খুলল আর দেখলো রিয়া পাশে বসে আছে। রাজা চোখ করেছে দেখে রিয়া দৌড় দেবে। তার আগে রাজা হাত ধরে ফেলল আর টান দিল। রিয়া গিয়ে রাজার উপরে পড়ল। দুইজন দুইজনের চোখের দিকে তাকিয়ে রইল। এত সকালে আমার রুমে কি? না মানে আসলে এমনি। না মানে আসলে এমনি কি? মারতে এসেছো আমাকে? আমি মারতে আসিনি, আমি তোমার প্রেমে মরতে এসেছি। তুমি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো ছেলে পাবে। তোমাকে তো পাবো না। আমার সাথে থাকলে তোমার জীবনের কোনো গ্যারান্টি থাকবে না, যে কোনো সময়ে উপরে চলে যেতে পারো। আমি এটুকু বিশ্বাস করি, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ আমাকে কেউ ছুঁতেও পারবে না। তখন আয়ান দরজার সামনে সে গলায় ঝাড়ি দিল। রিয়া পিছনে তাকিয়ে দেখল আয়ান, আর সাথে সাথে রাজা উপর থেকে উঠে পড়ল। আয়ান, তুমি এখানে? তোমাকে খুঁজতেছিলাম একটু। চলো তাহলে। রিয়া যাওয়ার সময় চোখ মেলে গেল। রাজা উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। খাবারকে রিয়াকে নিয়ে তার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। আমাকে কি ভালোবাসা চায় না? না। কেন? কারণ আমি বিবাহিত। তা তোমার বউ কোথায় শুনি? আমার শত্রুরা মেরে ফেলেছে। আই এম সরি। একটু পর, সত্যি কি তুমি বিয়ে করেছিলে? আমি কারোর সাথে মিথ্যা কথা বলি না। দুজনে চুপ করে রইল। খুব ভালোবাসতে তাকে? বলো না। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তুমি বলো আর নাই বলো, আমি তোমাকে ভালোবাসি আর বাসবো। আমার পিছনে ঘুরে তোমার শুধু সময় নষ্ট হবে। দেখা যাবে। এখন নামো, এসে গেছি। রিয়া রাজার গালে একটা কিস করে আর তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে। বাই। রাজা আবার তার ড্রাইভিং এ মনোযোগ দেয়। তখন রাজা ফোন বেজে উঠল। তাকে দেখলো আফজাল ফোন করেছে। হ্যাঁ বল। কাল রাতে তোমার সাথে শামীমের বিয়ে হয়ে গেছে। তার নিজের মেয়ের কপাল নিজের হাতে পুড়লি। এবার তারা বুঝবে সরকার কি জিনিস। কিছুদিন পর, ভাইয়া চলো, আজকে আমরা ঘুরতে যাব। বাড়িতে থাকতে থাকতে আমার এখন ভালো লাগছে না। ঠিক আছে, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব। তাহলে আমি রিয়া ভাবিকে ফোন করে জানিয়ে দেই। ঠিক আছে। আয়ন রিয়াকে সব বলল। আজকে একটা সুযোগ আছে রাজা আর আয়নকে মেরে ফেলার। কিন্তু যদি রাজাকে না মারতে পারো, আর যদি ও তোমার আসল পরিচয় জেনে যায়, কারণ রাজার সাথে যারা থাকে তারা খুব বিশ্বস্ত, তারা বাইরে কখনো বলবে না রাজা কোথায় যাবে, সন্দেহ তোমার দিকে আসবে। যদি রাজাকে আমি না মারতে পারি তাহলে আমাকে একটা গুলি করবে, আর এমনিতেই রাজা সবার আগে তার বাবা আর ভাইকে সন্দেহ করবে, তোমার উপর সন্দেহ করবে না। ঠিক আছে, আমাকে শুধু জানিয়ে দিও কোথায় যাবে রাজা। ঠিক আছে, আই লাভ ইউ জানো। আই লাভ ইউ টু। ফোন রেখে দিল। রাজা, তুই আমার ভাইকে মেরেছিস, তোর মৃত্যু তো আমার হাতেই হবে, আর তারপর আমার এই জানটা তোর পরিবারের সবাইকে এই সরকার বাড়ির গোলাম বানিয়ে রাখবো। তোর চাইতেও বড় ভিলেন এই রিয়া সরকার। বিকেলে সবাই ঘুরতে বের হলো। রিয়া জানিয়ে দিল রাজাকে কোথাও হামলা করতে হবে, কিন্তু রাজা তাদের সবাইকে আরেক জায়গাতে নিয়ে গেল। আমরা এখানে আসলাম কেন? আমাদের তো আরেক জায়গায় যাওয়ার কথা ছিল। তার জন্যই তো সবাই আমাকে ভিলেন বলে। মানে? তোমাকে এত মানে করতে হবে না। এই জায়গাটা থেকে এই কানটা আরো বেশি সুন্দর। ভাবি, এদিকে আসো। আসছি। এ তো দেখি অনেক চালাক, তার জন্যই এতবার মৃত্যুর সামনে থেকে ফিরে এসেছে, কিন্তু এবার আর পারবে না। রাজা আবার গাড়িতে গিয়ে বসলো। তোর হাতে অস্ত্র থাকা সত্ত্বেও আমি কখনো তোর উপরে সন্দেহ করিনি। সবসময় আমার পাশে থাকতি, তাহলে কেন আজ আমাকে মারার জন্য প্ল্যান করলি? আমাকে মাফ করে দাও ভাইয়া। ওর মতো বিশ্বাসঘাতকের বেঁচে থাকার অধিকার নেই ভাই, ওকে মেরে ফেল ভাই। তুই কি করে ভাইকে মরার জন্য আরমানকে খবর দিলি?
তুই কি করে ভুলে গেলি ভাইয়ের জন্য আমরা সব সময় জীবন দিতে প্রস্তুত? থাম তোরা। আমাকে মাফ করে দাও ভাইয়া, শেষ একটা সুযোগ দাও ভাইয়া। এই নে কাগজ, আর ব্যাংকে তোর নামে কিছু টাকা আছে যা দিয়ে তুই সারা জীবন বসে বসে খেতে পারবি। আর আজ থেকে তোর মুখ কোনোদিন আমাকে দেখাবি না। আমাকে মাফ করে দাও ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে রেখে কোথাও যাব না। তোকে আমি মাফ করলেও আমার কাছে তোকে রাখতে পারবো না, কারণ তোর উপর আমি আগের মতো কখনো বিশ্বাস করতে পারবো না। আমি তোমাকে রেখে কোথাও যাব না ভাইয়া। আফজাল, ওকে নিয়ে যা, আর আমার সামনে ও যেন কখনো না আসতে পারে। ঠিক আছে ভাইয়া। রাজা সবার থেকে একটু দূরে গিয়ে একা দাঁড়িয়ে রইল। রিয়া গিয়ে রাজার পাশে দাঁড়ালো। রিয়া তাকে দেখলো, রাজার চোখে পানি। তুমি কাঁদছো কেন? রাজা পাশে তাকে দেখলো রিয়া, আর সাথে সাথে নিজের চোখে পানি মুছে ফেললো। কি হলো বলো? কাছের মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে না চাইতে এই চোখ দিয়ে পানি ঝরে। এবার রিয়া চমকে উঠল। মানে? গাড়িতে গিয়ে বস, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। রাজা গাড়ির দিকে চলে গেল। তাহলে কি রাজা সব জেনে গেছে? না, এবার আর দেরি করা যাবে না। আজ রাজা যখন আমাকে হোটেলে নামিয়ে দিতে আসবে তখন রাজাকে শেষ করে দেব। রাজা কি গাড়ি থেকে নামবে? আর রাজা তো একা যাবে না, ওর সাথে তো পোষা কুকুরগুলোও যাবে। তা নিয়ে ভাবতে হবে না, রাজা গাড়ি থেকে নামবে আর তখনই রাজার উপরে হামলা করবে। ঠিক আছে। সবাই গাড়িতে চলে আসলো। ভাবি, আজকে আমাদের সাথে থেকে যাও না। আয়ান, রিয়া তোমার ভাবি না, আর কখনো রিয়াকে ভাবি বলবে না। আয়ান, তুমি আমাকে ভাবি বলবে, ঠিক আছে? আফজাল, আয়ানকে রুমে নিয়ে যা। আয়ানকে নিয়ে ডুবে গেল, আর সাথে সাথে রিয়াকে চড় মারল। রিয়া গালে হাত দিয়ে রাজার দিকে তাকিয়ে রইল। অনেক সহ্য করেছি, আর না। তুমি হয়তো জানো না, আমার সবচেয়ে কাছের মানুষ উপরে আমার দুশমনেরা আক্রমণ করে, তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আজকের পর থেকে এই বাড়িতে ও আমার সামনে কখনো আসবে না। রাজা চলে গেল, আর রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি হচ্ছে এসব? কি ভাবছেন? আমার ভাইকে এইরকম আগে কখনো দেখেননি, তাই তো? রিয়া মাথা নাড়ালো। আজকে আমাদের এক লোক ভাইকে মারার জন্য শত্রুদের সাহায্য করেছিল, কিন্তু ভাই আগেই জানতে পারে আর তার জন্য আমাদের অন্য জায়গায় নিয়ে যায়। তার মানে আমাকে কেউ সন্দেহ করেনি। যাক, বাঁচা গেল। ভাই সবকিছু সহ্য করে, কিন্তু কাছের মানুষগুলো বেইমানি করলে মানতে পারে না, আর এখন সেই রাগ আপনার উপর ছাড়লো। তোমার ভাই কি এইরকমই? ভাইয়ের মতো মানুষ খুব কমই আছে। মানুষ বিপদে পড়লে ভাইকে ডাকলে যায়, মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। উপর থেকে ভাইকে দেখে সবাই ঘৃণা করবে, কিন্তু একবার ভাইয়ের ভেতরটা দেখলে সবাই ভালোই বাসবে। আর আপনার তো এসব জানা আছে, তার জন্য তো ভাইয়ের প্রেমে পড়েছেন। আর চিন্তা করতে হবে না, কিছু সময় ভাই একা থাকলে রাগটা কমে যাবে, আর তখন আপনাকে এসে সরি বলবে। আচ্ছা, তোমার ভাইয়ের বউকে কারা মেরে ফেলেছে? ও, তাহলে আপনি জানেন ভাই বিয়ে করেছিল? আমি শুধু এইটুকু জানি, মেয়েটি ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, আর তাকে ভাইয়ের শত্রুরা মেরে ফেলেছে। ঠিক আছে, তোমার ভাইয়ের কাছ থেকে আমি জেনে নেব। কি ভাবছো? তুমি এখনো পর্যন্ত যাওনি কেন? যাবার জন্য তো ভালোবাসিনি, তোমাকে পাওয়ার জন্য ভালোবেসেছি। রাজা রিয়া চোখের দিকে তাকিয়ে রইল। চলো, তোমাকে হোস্টেলে দিয়ে আসি। রিয়া রাজার হাত ধরল। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, এই কয়দিনে কি একটু আমার জন্য তোমার মনে ফিল হয়নি? রাজা রিয়া চোখের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ নামিয়ে নিল। কি হলো, চোখ নামিয়ে নিলে? চলো, তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি। নিশানা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। রাজার চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে ও আমার প্রেমে পড়ে গেছে। রাজা রিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। হোস্টেলের সামনে নেমে পড়ে যাওয়ার অভিনয় করে রিয়া। রাজার সাথে সাথে গাড়ি থেকে নেমে আর রিয়ার হাত ধরে টেনে তোলে। ঠিক তখনই গুলির শব্দ হয়। রাজা পিছনে তাকিয়ে দেখে কেউ একজন তাকে গুলি করছে, কিন্তু মারুফ সামনে চলে আসার জন্য মারুফের বুকে লাগে, আবার গুলি চালাতে লাগলো। এবার একটি গুলি রাজার ডান হাতে লাগলো। রাজা গুলি করতে লাগলো। তাড়াতাড়ি মারুফ আর রিয়াকে গাড়িতে তুললো আর গাড়ি চালাতে লাগলো। ভাই, তোমার জন্য আমি জান পর্যন্ত দিতে পারি। তোকে আমি এখান থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু তুই
তারপর কেন আসলি? তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছিলে, তোমাকে রেখে কেমন করে যাই? তাহলে আমাকে কেন মারতে চেয়েছিলি? লোভের জন্য। ওরা আমাকে বলেছিল অনেক টাকার তোমার জায়গায় আমাকে দিবে। আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি আর বেশি সময় বাঁচবো না। তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচাবো। রাজা তাদের হাসপাতালে চলে আসে, মারুকে ওটিতে নিয়ে যায় আর রাজাকে ডাক্তারে নিয়ে যায়। তোকে দিয়ে একটাও কাজ হয় না, রাজা এখনো বেঁচে আছে। আমার কি দোষ? আমি তো ঠিক মতো গুলি করেছি, কিন্তু মাঝখানে রাজার লোক এসে দাঁড়িয়ে পড়ে। তোকে আর কিচ্ছু করতে হবে না, তোরা কেউ রাজাকে মারতে পারবি না। এর পরের বার যে কাজটা দিব সেই কাজটা দয়া করে ঠিক মতো করিস। ঠিক আছে, তুমি শুধু শুধু আমার উপর রাগ করো। ডাক্তার, আমাকে ছাড়েন, আমাকে মারুপের কাছে যেতে হবে। আপনি এই অবস্থায় বেড থেকে উঠতে পারবেন না, দয়া করে শান্ত হন। আমার ফোনটা দিন। রাজা আফজালকে ফোন করলো। আয়ান কোথায়? রুমে আছে। তুমি কোথায় ভাইয়া? আমার কথা মন দিয়ে শোন, আমি বাড়িতে আসার আগ পর্যন্ত কেউ যেন আয়ানের কাছে যেতে না পারে, আর বাড়িতে লোক বাড়িয়ে দে। ঠিক আছে, কিন্তু তুমি কোথায়? আমার উপর হামলা হয়েছে, আমাকে বাঁচাতে গিয়ে মারুফের গুলি লেগেছে, আর আমার হাতে গুলি লেগেছে। আয়ান যেন জানতে না পারে। কি, তোমার গুলি লেগেছে? ভাইয়ার গুলি লেগেছে? আফজাল পিছনে তাকিয়ে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। ভাই, আয়ান সব শুনে ফেলেছে। আমি ভাইয়ের কাছে যাব। ঠিক আছে, আয়ানকে সাবধানে নিয়ে আসবি। যদি কেউ পথ আটকায় তাহলে তাকে মেরে ফেলবি। ঠিক আছে ভাই। একটু পর ডাক্তার এসে রাজাকে বলল মারুফ মারা গেছেন। তা শুনে রাজা কান্না করতে লাগলো। আফজাল আয়ানকে নিয়ে আসলো। আয়ানকে দেখে রাজা নিজেকে শক্ত করলো। চলো ভাইয়া, আমরা এখান থেকে চলে যাব। আমার এসব মারামারি একদম ভালো লাগে না। কিছু হয়নি আমার, কান্না করো না। চলো, আজকে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। আয়ান কান্না করে বলতে লাগলো। রিয়া রাজাকে অনেক সেবা যত্ন করে, যার কারণে রাজা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। রাজা রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে। কিছুদিন পর, আফজাল, তোকে একটা কথা বলবো, রাখবি তো? বলো ভাই। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুই আয়ানকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবি, কথা দে। ভাই, তুমি এইসব কেন বলছো? আজকাল কেমন যেন ভয় হয়, মনে হয় মৃত্যু আমার খুব কাছে। ভাই, তুমি এইসব বলো না প্লিজ। কি বলবে না? আফজাল, তুই এখন যা। তোমাকে একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজা রিয়ার দিকে তাকিয়ে রইল। কি হলো, কিছু বলো। এটা সম্ভব না। কেন সম্ভব না? কালকে আমি সূর্য দেখতে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবন জড়াতে চাই না। কাল তুমি আমার সাথে থাকবে কিনা তা আমি জানি না, আর জানতেও চাই না। আমি আজকে তোমার সাথে থাকতে চাই। পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি এতদিন বাঁচবো। মানুষ যে কোনো সময় মারা যেতে পারে। তাদের মৃত্যু হয়তো স্বাভাবিকভাবেই হবে, কিন্তু আমার মৃত্যু কোনো একদিন বন্দুকের গুলিতেই হবে। সেইগুলি তোমার দিকে আসার আগেই আমি বুক পেতে নেব। তুমি বুঝতে পারছো না কেন? আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাও না কেন, কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার ক্ষতি চাও না, কি তাই তো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেই নিজের ক্ষতি করে নেব। রাজি হয়ে যাও ভাই, আমরা সবাই তোমার সাথে আছি। আমাদের জীবন দিয়ে তোমাকে রক্ষা করব, কেউ তোমার কিছু করতেই পারবে না। হ্যাঁ ভাই, রাজি হয়ে যাও। ভাইয়া, রাজি হয়ে যাও। সবাই রাজাকে রাজি হয়ে যেতে বলল। ঠিক আছে, আমি রাজি। রিয়া এসে রাজাকে জড়িয়ে ধরলো। রাজা বিয়ে করবে বলে সবাই অনেক আনন্দ করতে লাগলো। রিয়াকে রাজা কালকে বিয়ে করবে। পরদিন সকালে শপিং করতে বের হলো। হঠাৎ করে মার্কেটে দুটি ছেলে ঝগড়া করতে শুরু করলো, আর রাজা তাদের ঝগড়া থামাতে গেল। রাজা ফিরে এসে দেখলো রিয়া আর আয়ান নেই। সাথে সাথে রাজা ও তার লোকেরা পাগলের মতো খুঁজতে থাকলো। তখন রাজার ফোনে একটা কল আসলো। হ্যালো, কি খবর জামাই বাবা? সরকার, যদি রিয়া আর আয়ানের কিছু হয় দুনিয়ার কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বাহু, বলার আগেই দেখি সব বুঝে গেছে। আমি ওদের কিছু করব না যদি তুই আমার কথা রাখিস। বল, কি করতে হবে? আমি একটা ঠিকানা বলছি, সেখানে তুই চলে আয়।
যদি তোর সাথে কেউ আসে তাহলে সাথে সাথে রিয়া ও রায়হানকে মেরে ফেলবো। আর তোর আদরের বোন তো আমাদের কাছে বন্দি। ঠিক আছে, আমি আসছি। রাজা কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। একটা পরিত্যক্ত গোডাউনে আসলো রাজা। রাজা সেখানে গিয়ে অবাক হলো। সেখানে তার চাচাতো ভাই ছিল। রিয়া ও আয়ানের মাথায় বন্দুক টেকিয়ে রেখেছিল। রাজা আসার সাথে সাথে ফাইটিং গুলি করতে লাগলো। একটু সময় রাজাকে পেছন থেকে রিয়া গুলি করে। ভাইয়া, তুমি আমাকে। আবার গুলি করে। এবার গুলি রাজার বুকে লাগে। এত বড় একটা ভিলেন হয়ে একটি মেয়ের কাছে হেরে গেলে? কেন করলে তুমি? আমার নিরাপরাধ ভাইকে তুই মেরে ফেলেছিস। কে তোমার ভাই? শিয়াম সরকার, আর আমার নাম রিয়া সরকার। তুমি সরকার বাড়ির মেয়ে? হ্যাঁ, আমি সরকার বাড়ির মেয়ে। তখন রাজা চাচাতো ভাই আরেকটা গুলি করলো। তখন গুলিটা আয়ানের বুকে লাগলো। আয়ান! রাজা পাগল হয়ে গেল। রাজা তার চাচাতো ভাইকে পাগলের মতো গুলি করতে লাগলো আর সব লোককে একের পর এক করে মেরে ফেললো। দোয়া কর আমার ভাই যেন বেঁচে যায়। আর যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে তোর বংশের কেউ বাঁচবে না। আর তুই যদি নারী হয়ে থাকতি তাহলে তোর ভাইয়ের সম্পর্কে জানলে তুই নিজেই তার মাথায় গুলি চালিয়ে দিতি। রিয়া মাথায় বন্দুক টেকে বলল। রাজা আয়ানকে নিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে রিয়ার বাড়িতে কি করে হলো এইটা? রাজা কি করে বেঁচে গেল? কারণ তোদের না মেরে আমার ভাই মরবে না। হাজার মানুষের দোয়া আছে আমার ভাইয়ের সাথে। হাস করে তোমাকে স্বামী মারল। চুপ! আরেকটা কথা বললে জানে মেরে ফেলবো। আমার ভাইকে বিশ্বাস না করে তোকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমার ভাই এখান থেকে আমাকে নিয়ে যাবে। তোর ভাই বাঁচলে তো তোকে এসে নিয়ে যাবে। অনেকবার তো মারতে চেষ্টা করলি, কখনো পেরেছিস আমার ভাইকে মারতে? এবারও পারবি না। কি বলছিস? আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে। কি হয়েছে বাবা? রাজার বেঁচে নেই। মানে? রাজাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাসপাতালে আগুন লেগে যায় আর রাজা ও তার ভাই আগুনে পুড়ে মারা গেছে। বর্তমানে ওই দিন হাসপাতালে আগুন লাগার কারণে রাজা ভাই আর আয়ান মারা যায়। লাশ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, পুরো লাশ পুড়ে গিয়েছিল। ভাই মারা যাওয়ার পর তার পুরো পরিবারকে সরকার গোলাম বানিয়ে নেয়। এখন তাদের কথায় এই শহর চলে। রাজার বউ সম্পর্কে কিছু বলতে পারবে? আমি জানি না। রাজার কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখেন। অম্বিয়া ছবি দেখে দাঁড়িয়ে পড়ে। এই তাহলে রাজা? হ্যাঁ, যার নাম শুনলে এখনো মানুষ ভয় পায়। আমি আসি, আমার কাজ আছে। ঠিক আছে। আম্বিয়া আফজালের বাড়ি থেকে বের হয়ে এসে গাড়িতে বসে ফোনে একটি ছবি বের করলো। বিক্রম এবং রাজা। আম্বিয়া কমিশনারের কাছে গেল। স্যার, আমার 3 দিনের ছুটি লাগবে। কেন? আমি একটা কাজে ভারত যাব। ঠিক আছে। আর ওই মেয়ের কেসটা কি করব? হাতি মরলেও লাখ টাকা স্যার। মানে? এখনো ভিলেনকে সবাই ভয় পায়। আপনি বললে খুনিদেরকে ভিলেনের স্টাইলে মারতে পারি। সব সন্ত্রাসীরা মনে করবে ভিলেন বেঁচে আছে আর শহরের অপরাধ একদিনে কমে যাবে। কখনো না, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে। কিছুদিন পর ম্যাডাম, আজকে ইন্ডিয়া থেকে বিজনেসম্যান বিক্রম চৌধুরী আসবে। নীলা হচ্ছে মন্ত্রী। রিয়াদের কথায় সব সময় উঠবস করে। ঠিক আছে। যদি সে আমাদের নতুন বিজনেস পার্টনার হয় তাহলে কাজটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। তার টাকা আর আমাদের ক্ষমতা। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমরা যেখানে একটা নতুন বিজনেস শুরু করব সেখানকার লোক জমি দিতে রাজি হচ্ছে না। বেশি টাকা দিয়ে কিনে নাও। তারপরও রাজি হচ্ছে না। তাহলে সেখানে চলো আর বিক্রম চৌধুরীকে সেখানে আসতে বলো। ঠিক আছে ম্যাডাম। রিয়া ও নীলয় সেখানে গেল। আমরা বেঁচে থাকতে আমাদের জমি আপনাদের কখনো দিব না। চলে যান এখান থেকে। যদি তুমি মারা যাও তাহলে তো এ জমি আমাদের হবে। সবাই চুপ হয়ে গেল। তোমরা সবাই জমির উপযুক্ত মূল্য পাবে। প্রকাশ্যে দিলে ভালো হবে না, জোর করে নেব। এই জমির মালিক রাজা, তাই এই জমি কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে তুমি এখানে এসেছো? রাজার জমি হলে তো আরো ভালো। রাজা মারা গেছে, তাই এই জমির মালিক তো এখন গভর্নমেন্ট।
রাজা মরেনি, রাজা বেঁচে আছে, আর একদিন না একদিন আসবেই। শুনলে, রাজা এখনো বেঁচে আছে, তাই এই জমি আপনারা নিতে পারবেন না। তখন সেখানে আম্বিয়া আসলো। তুমি এখানে? বিক্রম চৌধুরী নিরাপত্তার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সে এখানে আসছে। ঠিক আছে। তখন অনেকগুলো গাড়ি আসতে দেখলো সবাই। গাড়িগুলো থামার পর কারো ড্রেস করে বডিগার্ডরা নামলো। রিয়া আর নিলয় গাড়ি থেকে এগিয়ে যেতে লাগলো। তখন বিক্রম চৌধুরী গাড়ি থেকে নামলো। তখন রিয়া আর নিলয় মূর্তির মতো দাঁড়িয়ে গেল। সবাই অবাক হয়ে বিক্রম চৌধুরীর দিকে তাকালো। আর যা দেখছে তা সত্য কিনা তার জন্য বারবার চোখে হাত বোলাতে দেখতে লাগলো। কারণ বিক্রমের চেহারা রাজার চেহারা এক। বিক্রমকে দেখে রিয়ার লোকরা কাঁপতে লাগলো। বিক্রম এসে রিয়ার সামনে দাঁড়ালো। হাই, আমি বিক্রম চৌধুরী। তুমি তুমি বেঁচে আছো রাজা? সরি, কে রাজা? তখন আফজাল এসে রাজাকে জড়িয়ে ধরে। ভাই তুমি বেঁচে আছো? আফজালকে ছাড়িয়ে বিক্রম একটা চড় মারল। আর আফজাল কালে হাতি বিক্রমের দিকে চেয়ে রইল। তোর সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? নেক্সট টাইমে ভুলেও এই কাজ করবি না, জানে মেরে ফেলবো। রাজা ভাই দেখ, এরা আমাদের জমি কেড়ে নিতে চাইছে। এখানে রাজাটা কে? আপনি আমাদের চিনতে পারছেন না? আমার নাম বিক্রম, আমি কোনো রাজা না। আপনারা তো জানেন আমি বিজনেসম্যান বিক্রম চৌধুরী, আর এখানে আমার নতুন বিজনেস চালু করতে এসেছি। আর আপনি তো আমার পার্টনার। আপনি আমাকে কি করে চেনেন? আমি কার সাথে বিজনেস করতে চাইলে প্রথমে তার বিষয়ে সমস্ত খোঁজ খবর নেই। তখন আম্বিয়া সামনে আসলো। স্যার, আমি আম্বিয়া। তাহলে আপনি আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন? জি স্যার, আমি সব সময় আপনার সাথে থাকব। আপনি দেখতে অনেক সুন্দর, আর ইউনিফর্মে আরো বেশ সুন্দর লাগছে। রিয়া বিক্রমের দিকে চোখ বড় বড় করে চাইল। কি যে বলেন না স্যার, আপনি যেভাবে বলছেন আমি মোটেও সেরকম সুন্দরী না। আমি সত্যি বলছি, আপনি অনেক সুন্দর। এখন তো আমার সাথেই থাকবেন, কখন যেন আমি আবার আপনার প্রেমে পড়ে যাই। পরিচয় করিয়ে দেয়, এই হচ্ছে নিলয়। হাই। হাই। আপনাকে আমি আগে থেকে চিনি, নতুন করে পরিচিত হয়ে ভালো লাগছে। আমারও ভালো লাগলো। এখন আমার রেস্ট নিতে হবে, তাই আমাদের বিজনেসের কথা পরে হবে। ঠিক আছে, তো চলুন মিস আম্বিয়া, আমাকে নিরাপদ হোটেলে পৌঁছে দিয়ে আসেন। চলেন স্যার। এতগুলো বডিগার্ড থাকা সত্ত্বেও তার আবার নিরাপত্তার জন্য পুলিশ চাই। ঠিক আছে, কিন্তু তাই বলে একজন মেয়ে পুলিশের সাহায্য নিতে হবে? আর দুজনের কি সুন্দর হেসে হেসে কথা বলে, মন চায় দুটাকে গলা টিপে মেরে ফেলি। আর আমি কেন অযথা ওদের কথা ভাবছি? বিক্রম চলে গেল। ঠিক আছে ম্যাডাম। তুমি যত বলো তুমি রাজা না, কিন্তু আমি জানি তুমি রাজা, কারণ তোমার হাতের চর আর রাজা ভাইয়ের হাতের চর এক। হোটেলে বিক্রম রুমে শুয়ে আছে। তখন দরজায় নক করলো। ভিতরে আসো, দরজা খোলা। স্যার, সকালে যে আপনাকে জড়িয়ে ধরেছিল সে আবার এসেছে আর বলছে আপনার সাথে দেখা করবে। ঠিক আছে, নিয়ে আসো তাকে। বডিগার্ড ঠিক আছে স্যার। আফজালকে রাজার কাছে নিয়ে আসলো আর বডিগার্ডকে বের হয়ে যেতে বলল। কি চাই? তুমি মিথ্যা বলে সবাইকে ধোকা দিতে পারো, কিন্তু আমাকে দিতে পারবে না। আমি জানি তুমি আমার রাজা ভাই। তাহলে আই বুকে। মানে? আমি রাজা। আফজালকে বিক্রমকে জড়িয়ে ধরল। ওই দিন তুমি কি করে বাঁচলে, আর আমাদের ছেড়ে কেন চলে গেলে? ওই দিন আগুন আমি নিজে লাগিয়েছিলাম। কিন্তু কেন? আয়ান কোনো সময় খুনাখুনি পছন্দ করতো না। একদিন যখন আয়ানের গুলি লাগে, তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যদি আয়ান ভালো হয় তাহলে আমি এসব ছেড়ে আয়ানকে নিয়ে অনেক দূরে চলে যাব। ডাক্তার তখন বলল এবারের মতো আয়ান বেঁচে গেছে। তখন আমি ডাক্তারের সাহায্যে 2টা লাশের ব্যবস্থা করি, আর হাসপাতালে ওই তলায় আমি আগুন ধরিয়ে দিই, আর সবার আড়ালে আয়ানকে নিয়ে চলে যাই। এত কিছু না করতেও তো পারতে, আর আমাকে নিয়ে যেতে তোমাদের সাথে। যদি তোকে নিয়ে যেতাম তাহলে সবাই সন্দেহ করত, আর রিয়া নিজের ভাইয়ের খুনির বদলা নেওয়ার জন্য ঠিক আমাকে খুঁজে বের করত। আয়ান কেমন আছে? ভালো আছে, তোর কথা অনেক মনে করে। এখন কি করতে চাও? আকাশ, নিলয়, কমিশনার আর সরকারের পরিবার সবাইকে শাস্তি দিতে এসেছি আমি। আমি তোমার সাথে আছি ভাই। শুধু আমি না, আমাদের পুরনো সব লোক তোমার সাথে আছে। আমি আজকে সবাইকে এক করব। না,
তোরা যা করবি তাই হবে। এই জমিটা যেন কিছুতেই রিয়া সরকার দখল নিতে না পারে। আর আমি রাজা, এটা কাউকে বলবি না। ঠিক আছে ভাই। তখনই আফজালের মুখে বিক্রমের একটা ঘুষি মারল আর রক্ত বের হতে লাগলো। তখন দরজায় আবার নক হয়। ভিতরে আসো। স্যার, রিয়া সরকার রাতে আপনাকে ডিনারের আমন্ত্রণ করেছে। ঠিক আছে, বলে দাও রাতে আমি আসবো। ওকে স্যার। আর শোনো, এই গরিব অসহায় লোকটিকে বাইরে নিয়ে ফেলে দাও। কি? আমি গরিব ও অসহায় মানুষ? আফজালকে সব হোটেলের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। রিয়া সরকার, তুমি আমার ভালোবাসা নিয়ে খেলছো, এবার আমি তোমাকে নিয়ে খেলবো। হ্যাঁ বলো, কি খবর? ম্যাডাম, এখানে আফজাল এসেছিল। পরে আফজালকে ভেতরে নিয়ে যাওয়া হয় আর কিছু সময় পর ধাক্কা দিয়ে বের করে দেয় হোটেল থেকে। যখন বের হলো তখন মুখে রক্ত দেখলাম, মনে হলো ভিতরে নিয়ে মেরেছে। ঠিক আছে, সময় মতো খবর আপডেট দিতে থাকবে। ওকে ম্যাম। আমার মন বলছে বিক্রম হলো রাজা, কিন্তু কথা বলার স্টাইল এইসব রাজার থেকে ভিন্ন। কিন্তু আমার মন বারবার বলছে বিক্রম হলো রাজা, আমার ভালোবাসার মানুষ রাজা। রাতে বিক্রম রিয়াদের বাড়িতে গেল। বিক্রমকে দেখার সাথে সাথে তমা এসে জড়িয়ে ধরল। ভাইয়া, তুমি বেঁচে আছো? বিক্রম কিছু বলতে যাবে, তার আগে স্বামী এসে তমাকে চড় মারে। একজন পরপুরুষকে এভাবে জড়িয়ে ধরেছিস? আসলে ও বুঝতে পারেনি। আমি শুনেছি রাজা দেখতে আমার মতোই ছিল, আর আমাকে তার ভাই রাজা ভেবে জড়িয়ে ধরেছিল। শামীম, তোকে তোর এই চরের হিসাব খুব তাড়াতাড়ি দিতে হবে। সরি। ইট ইজ ওকে। কি বলছো তুমি ভাইয়া? তুই থামেন, আমি বুঝিয়ে বলছি। আসলে আমি রাজা না, আমি বিক্রম। আমি ইন্ডিয়া থেকে এখানে বিজনেস করতে এসেছি, আর সবাই মনে করছে আমি রাজা। আই এম সরি। ঠিক আছে। তখন রিয়া ও তার বাবা আসলো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমার বাবা, আর ও হলেন আমার বড় ভাই। হ্যালো, আমি বিক্রম চৌধুরী। আমি তো তোমাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কিছুই নেই, আমি রাজা না। খুশি হয়েছি আমাদের সাথে ডিনার করতে আসার জন্য। আমারও ভালো লাগছে এখানে এসে, নতুন পরিবার পেলাম। আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না এক চেহারায় দুই মানুষ থাকে। আমি এখানে না আসলে জানতেই পারতাম না আমার মতো চেহারায় আরো একজন মানুষ আছে। তা আপনার বাড়িতে কে কে আছে তা তো বললেন না? মা, বাবা আর ছোট্ট ভাই। আসেন একসাথে ডিনার করি। হ্যাঁ চলেন। তাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষ করে রিয়া আর বিক্রম দুজনে বাগানে গিয়ে বসলো। তো আপনার সম্পর্কে কিছু বলেন। আমার বিষয়ে আর কি জানতে চান? জানতে তো চাই অনেক কিছুই, তা আপনি সবকিছু বলবেন? আমি আমার বন্ধুদের সাথে শুধু সবকিছুই শেয়ার করি। তাহলে ফ্রেন্ড? ওকে, ফ্রেন্ডস। তা আপনি কি কাউকে পছন্দ করেন? পছন্দ করি নাকি জানতে চান? আমার গার্লফ্রেন্ড আছে কিনা? হ্যাঁ, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আপনার কি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড নেই, কিন্তু একজনকে অনেক ভালোবাসি। কাকে? তোমাকে রাজা। সরি, আমি বিক্রম। সরি, আসলে আপনার চেহারা আর রাজার চেহারার মিল তো, তাই। এই তো, যখন ভালোবাসতেন তাহলে মেরে ফেললেন কেন? আপনি কি করে জানেন? আমাকে সব আম্বিয়া বলেছে। আমার থেকে সত্যিটা লুকানো হয়েছিল, আর আমি রাজাকে ভুল বুঝে মেরে ফেললাম। আমি যদি জানতাম আমার ভাই মেয়েদের সাথে, তাহলে আমি নিজেই আমার ভাইকে মেরে ফেলতাম। আচ্ছা, আজকে আমি আসি। অনেক রাত হয়েছে, আজকে না হয় আমাদের বাড়িতে থেকে যান। রাজা ভেবে যদি রাতে আমাকে মেরে ফেলেন? বিশ্বাস করতে পারেন। ঠিক আছে। বিক্রম সেই রাতে রিয়াদের বাড়ি থেকে যায়। রাতে রিয়া নিজের বিছানায় শুয়ে ভাবতে লাগলো, বিক্রমের কাছে গেলে কেন আমার এত ভালো লাগে। বিক্রমের সাথে থাকলে মনে হয় আমি আমার রাজার সাথে আছি, কিন্তু রাজার থেকে একদম আলাদা বিক্রম। জানো রাজা, তুমি মরার পর আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে পারি, যখন তোমার আর আমার ভাই
তোমার বেস্ট ফ্রেন্ডের উপর নজর দিল, তখন তুমি তাকে বাঁচানোর জন্য বিয়ে করে নিলে। কিন্তু তারপরেও আমার আর তোমার ভাই তোমার স্ত্রীর সাথে, আর সেই জন্য তুমি তোমার ভাই আর আমার ভাইকে মেরে ফেলো, আর তুমি হয়ে ওঠো এই শহরের ভিলেন। যদি সত্যিটা আমি আগে জানতাম তাহলে কোনো দিনও তোমাকে আমি মারতাম না। সকালে ঘুম থেকে উঠে রিয়া বিক্রমের রুমে গেল। গিয়ে দেখলো বিক্রম বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। রিয়া বিক্রমের কাছে গিয়ে আলতো করে গালে হাত রাখলো। বিক্রম রিয়াকে আসতে ঘুমের ভাবটা নিয়ে শুয়ে থাকলো। রিয়ার হাত বিক্রমের নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইল। রিয়া ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। রিয়া কোনো উপায় না পেয়ে জোরে জোরে নিজের হাত টেনে দেয়, কিন্তু বিক্রম শক্ত করে হাত ধরে রাখার ফলে রিয়াকে বিক্রমের উপরে পড়ে, আর সাথে সাথে বিক্রম রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। রিয়া বিক্রমের অনেক কাছে চলে আসে। বিক্রমের গরম নিঃশ্বাস রিয়ার মুখের উপর পড়ছে। রিয়া আস্তে আস্তে নিজেকে বিক্রমের মাঝে হারাতে লাগলো। রিয়া নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বিক্রমের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলো, আর সাথে সাথে বিক্রম রিয়াকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। কি করছেন আপনি? সরি, আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি মানে? আমার রুমে এসে আমার বিছনায় উঠে তাও আবার আমাকে কিস করছেন, আর আপনি বলছেন বুঝতে পারিনি? এর জন্যই আপনি আমাকে রাতে থাকতে বলেছেন। আমি আপনাকে ডাকতে এসেছিলাম, তখন আপনি আমাকে জড়িয়ে ধরলেন, আর আমি নিজের উপর কন্ট্রোল করতে পারিনি। হাসতেছেন কেন? বিক্রম তখন রিয়ার কাছে গিয়ে রিয়ার কোমর জড়িয়ে ধরে। রিয়া চোখ বড় বড় করে বিক্রমের দিকে তাকায়। আপনার ঠোঁট দুটো খেতে অনেক স্বাদ। তখন বিক্রম রিয়ার গালে কিস করে। অষ্টমে চলে যায়, আর রিয়া খুশিতে লজ্জায় মুখ লাল হয়ে গেল, কিন্তু সাথে সাথে তার খুশিটা চলে গেল। এইটা আমি কি করলাম? যার সাথে আমার একদিনের পরিচয় তাকে আমি কিস করে ফেললাম। না, এটা করা আমার উচিত হয়নি। আমার সরি বলতে হবে। বিক্রম অষ্টম থেকে বের হয়ে দেখলো রিয়া বিছানায় বসে আছে। এখন তাহলে আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমি তখনকার। আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তখন আপনি ইচ্ছে করেই আমাকে কিস করেছেন। কি করে জানলেন? এর আগেও আমার সাথে অনেকবার এরকম হয়েছে। মানে? আমার পিয়ে অনেকবার আমাকে ঘুমের মধ্যে কিস করেছে। মানে আপনি আপনার বিয়ের সাথে এক বিছানায় ঘুমান? আরে না, মাঝে মাঝে আমার পিয়ে এসে আমাকে ঘুম থেকে ওঠায়, তখন আমার ঘুমন্ত চেহারা দেখে নাকি ক্রাশ খায়, আমাকে তখন কিস করে বসে। আর আপনি আপনার বিয়েকে কিচ্ছু বলেন না? আরে আপনি রাগ করছেন কেন? আগে বলেন, কিস করার পর কি করেন তার সাথে? কি আর করব, অনেক বকাঝকা করি। হোয়াট? আপনার চড় দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া উচিত ছিল। তাহলে আপনাকে একটা চড় দেই। ব্রেকফাস্ট রেডি করেছে, নিচে চলে আসেন। বিক্রম তখন আগে দেয়ালে একটা ঘুষি মারল। রিয়া, তোর জীবন আমি নরক করে ছাড়বো। বিক্রম রিয়ার পিছনে পিছনে নিচে চলে আসলো। কি হয়েছে বাবা, তোমাকে এরকম কেন লাগছে? ভিলে নিলয়ের ছোট ভাই আকাশকে মেরে থানার সামনে ঝুলিয়ে রেখে গেছে। কি? তার মানে ভিলেন বেঁচে আছে? হ্যাঁ, আর ভিলেন এখন কোথায় আছে আমি তা জানি। কোথায়? আমার চোখের সামনে। তখন রিয়ার বাবার লোক এসে বিক্রমকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। রিয়া, এসবের মানে কি? আপনারা আমাকে রাজা মনে করছেন? এইসব তুমি কি করছো বাবা? এই রাজা। তোমার কাছে কি প্রমাণ আছে বিক্রম হলো রাজা? প্রমাণের প্রয়োজন নেই। কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমি রাজা না। কি প্রমাণ আছে? যদি আমি রাজা হতাম তাহলে অনেক আগে এসে আপনাদের মেরে ফেলতাম। কাল রাতে আমি এই বাড়ির বাইরে যাইনি, আর সবচাইতে বড় প্রমাণ, এখানে আমি আসিনি, আপনারা আমাকে নিয়ে এসেছেন বিজনেস করার জন্য। ঠিক আছে, বিকালে নিলয় আর কমিশনার আসবে, তাদের সাথে কথা বলার পর তুমি এখান থেকে যেতে পারবে, তার আগে না। ঠিক আছে, তাদের সাথে কথা বলে আমি আমার নিজের দেশে চলে যাব। বিক্রম নিজের রুমে এসে দরজা আটকিয়ে দিল আর হাসতে লাগলো। কেবল তো শুরু, এর পরে সিরিয়াল কমিশনারের। দুপুরে রিয়া বিক্রমের জন্য খাবার নিয়ে রুমে আসলো। খাবারটা খেয়ে নিন। আমি এই বাড়ির কিছুই খাবো না। সকাল থেকে কিছু খাননি, আর না খেয়ে থাকবেন না। আমি বলছি না খাবো না। এটা কি করলেন আপনি? আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে।
বিক্রমের হাতে দিয়ে রক্ত পড়তে লাগলো। রিয়া জোর করে বিক্রমের হাত ব্যান্ডেজ করে দিল। হা করেন, আমি খাইয়ে দিব। বললাম তো আমি খাবো না। কোনো কথা বলবেন না, চুপচাপ হা করেন। রিয়া জোর করে বিক্রমকে খাবার খাওয়াতে লাগলো। আমি তো এটাই চাচ্ছিলাম, তুমি নিজের হাতে তুলে আমাকে খাইয়ে দাও। তুমি আমার কাছে যত আসবে ততই তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়বে। খাবার খাওয়া শেষে বলল, আপনি চিন্তা করবেন না, আমি জানি আপনি বিক্রম। আপনি তো বিশ্বাস করেন আমি রাজা না? হ্যাঁ, আমি বাবাকে বুঝিয়ে বলবো। রিয়া রুম থেকে চলে যাচ্ছিল, তখন আবার পিছনে ফিরল। রাজা। হ্যাঁ বলেন, এটা আমি কি করলাম? রিয়া বিক্রমের দিকে তাকিয়ে রইল। ধরা পড়ে গেছি? বলেন কেন ডাকলেন? না, কিছু না। রিয়া মুচকে এসে চলে গেল। আমি শিওর রিয়ার কাছে ধরা পড়ে গেছি, কিন্তু রিয়া মুচকি এসে চলে গেল কেন? এখান থেকে বের হতে আমার সময় লাগবে না, কিন্তু বিকাল পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। বিকেলে নিলয় কমিশনার আসলো। তুই আমার ভাইকে মেরেছিস, তোকে আমি জানে মেরে ফেলবো। নিলয়, তুমি ভুল করছো, ও তোমার ভাইকে মারেনি। সরে যান রিয়া, ও বিক্রম না, ও রাজা। না, ও বিক্রম। আগে তুমি বন্দুক নিচে নামাও, তারপর তোমাকে সব বুঝিয়ে বলছি। তাহলে কে মেরেছে আমার ভাইকে? আমার একজনের উপরে সন্দেহ আছে। কার ওপর? আম্বিয়া। নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনছে। আম্বিয়াকে মারতে গেলে তুই নিজেই মরবি। আম্বিয়া কেন আমার ভাইকে মারবে? আর মারলেও রাজার নাম নিয়ে কেন মারবে? আম্বিয়া আমাকে অনেক আগেই বলেছিল রাজার নাম ব্যবহার করে আকাশকে মেরে ফেলতে চাই। এই কথা আমাকে আগে কেন বলিসনি কমিশনার? থামো তোমরা, আম্বিয়াকে তুলে নিয়ে আসলেই হবে। আমি আম্বিয়াকে নিজের হাতে মারবো। তাহলে আপনারা খুনিকে পেয়েছেন তো? আমি আজকেই ইন্ডিয়া চলে যাব, আর আপনাদের সাথে আমি কোনোদিন বিজনেস করতে চাই না। কিন্তু কেন? আজকে কেউ রাজার নাম ব্যবহার করে নিলয়ের ভাইকে মেরেছে, কাল যদি আবার রাজার নাম ব্যবহার করে আপনাদের উপর কেউ হামলা চালায়, তাহলে আবার আপনারা আমাকে সন্দেহ করবেন। আমরা বুঝতে পারিনি, তার জন্য আমরা সবাই তোমাকে সরি বলছি। আমি আপনাদের আর একটা কথাও বিশ্বাস করব না। আমাকে তো বিশ্বাস করেন? প্রমিস করছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনার মেয়েকে পছন্দ করি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? ঠিক বলছি, আপনি রাজি থাকলে আজকে আমি রিয়াকে বিয়ে করব। আমি রাজি। আমার ভাবার জন্য সময় চাই। ঠিক আছে, আমি আজকে এখানেই থাকবো। যা করার আজকেই করবেন, তা না হলে কাল সকালে আমি ইন্ডিয়ায় চলে যাব। ঠিক আছে। বিক্রম রিয়া উপরে রুমে চলে আসে। আমাকে আপনি কেন বিয়ে করতে চান? আপনাকে প্রথম দেখে আমি প্রেমে পড়ে গেছি। আমিও তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকে। আপনি আমাকে ভালোবাসেন কারণ আমি রাজার মতো দেখতে, কিন্তু কথা দিলাম আমি আপনাকে এত ভালোবাসবো যে সবসময় শুধু আমার কথাই ভাববেন। আপনি আমার কাছে রাজা হয়ে থাকবেন। আমি আপনার মনে রাজা হয়ে থাকবো। রাতে আমি তোমার কথায় রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে রাজার জায়গায় বসতে হবে। আপনার কথা বুঝলাম না। সবাইকে বলবে তুমি রাজা, তুমি মারা যাওনি। এতে আপনার কি লাভ হবে? রাজার এখনো যে ক্ষমতা আছে তা আমাদের নেই, কারণ রাজাকে সবাই বিশ্বাস করে ভালোবাসে, সবাই রাজার কথা মেনে চলে, রাজার কথায় মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। তুমি রাজার জায়গায় বসে মানুষের এই বিশ্বাস ভেঙে দিও। যদি আপনি আমাকে মেরে ফেলেন? আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিচ্ছি, নিজের মেয়েকে তো আর বিধবা করব না। একবার বিয়েটা হতে দে, বিধবা আমি তোকে করব। ঠিক আছে, কিন্তু বিয়েটা আজকে করব আমি। তোমার মা বাবাকে তো আসতে বলো। না, আমি তাদের এখানে এনে কোনো রিস্ক নিতে চাই না। আপনি তাদের সাথে ভিডিও কলে কথা বলেন। ঠিক আছে। রাতে রিয়ার সাথে বিক্রমের বিয়ে হয়ে গেল। রিয়া বউ সেজে বাসর ঘরে বসে আছে। বিক্রম রুমে প্রবেশ করলো। রিয়া খাট থেকে নেমে বিক্রমকে সালাম করলো। আজ থেকে তোমার জায়গা আমার বুকে। অন্যদিকে রাতে আম্বিয়াকে নিলয়ের লোকেরা কিডন্যাপ করলো। আম্বিয়াকে চেয়ারে বেঁধে রাখা হলো। বল, আমার ভাইকে কেন মেরেছিস? আমি আপনার ভাইকে মারিনি স্যার। তুই আমার ভাইকে এর আগেও মারতে চেয়েছিস,
বল কেন মারলি আমার ভাইকে? আমি না, কমিশনার আপনার ভাইকে মেরেছে। কমিশনার? হ্যাঁ, কমিশনার। আপনার ভাই আকাশ কমিশনারের মেয়ের উপর নজর দিয়েছিল, তাই আপনার ভাইকে মেরে ফেলেছে। তুই কি করে জানিস কমিশনার আমার ভাইকে মেরে ফেলেছে? কমিশনার নিজে আমাকে আপনার ভাইকে মারতে বলেছিল, কিন্তু আমি যখন রাজি হলাম না তখন তিনি নিজেই আপনার ভাইকে মারবে বলল। তাহলে কমিশনার তোর নাম কেন বললো আমাকে? আপনার ভাইকে কে মেরেছে শুধুমাত্র আমি জানতাম, আর আপনি আপনার ভাইকে অনেক ভালোবাসেন। কমিশনার মনে করেছিল আপনি আমাকে দেখা মাত্রই গুলি করে দিবেন, এতে আর কেউ জানতে পারবে না আপনার ভাইকে কে মেরেছে। তুই আমাকে আগে কেন বললি না কমিশনার আমার ভাইকে মারতে চায়? আমি মনে করেছিলাম কমিশনার স্যার এমনি বলেছে, কারণ আপনারা অনেক ভালো বন্ধু। এবার তো কমিশনারকে দেখা মাত্র গুলি করব আমি, আর যেভাবে আমার ভাইয়ের লাশ থানার সামনে ঝুলিয়ে রেখেছিল সেইভাবে কমিশনারকেও ঝুলাবো। প্ল্যান কাজ করেছে তাহলে। পরের দিন সকালে রিয়া, এই রিয়া। গুড মর্নিং। গুড মর্নিং। তাড়াতাড়ি উঠে যাও, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। তোমাকে রেখে এখন কোথাও যেতে মন চাইছে না। রিয়া বোকার মতো গালে হাত দিয়ে বিক্রমের দিকে তাকিয়ে রইল। তোকে কফি বানিয়ে নিয়ে আসতে বলছি তো, তুই এখনই আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। তাই বলে তুমি আমাকে চড় মারবে? আর আমাকে তুই করে কেন বলছো? হা 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 হা। এভাবে হাসতেছো কেন? তোরা বাপ বেটি একদম বোকা, আমাকে সত্যি সত্যি বিক্রম মনে করলি। তুমি তাহলে রাজা? হ্যাঁ, আমি রাজা। প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছো? না, তোদের শাস্তি দেওয়ার জন্য এসব করছি। আমি সত্যিই জানতাম না। যদি আমি জানতাম তাহলে কখনোই তোমাকে আমি মারতে চাইতাম না। তুই তো আমাকে মেরে তোর ভাইয়ের খুনের বদলা নিতে চেয়েছিলি, তাহলে ওইসব নির্দোষ মানুষকে কেন মারলো তোর বাবা? আমার কষ্ট হচ্ছে। কি দোষ করেছিল তিথি? কেন মরতে হলো তাকে? তিথি মারা গেছে? হ্যাঁ, তিথি মারা গেছে, আর তোরাই মেরেছিস তিথিকে। আমরা মেরেছি? আকাশ তিথিকে ধর্ষণ করে মেরে ফেলেছে, কারণ ওর ভাই নিলয় মন্ত্রী, যার ক্ষমতার জন্য অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আর তোরা নিলয়কে মন্ত্রী বানিয়েছিস, তার জন্য তোরাই আসল অপরাধী। আমি সত্যি বলছি, আমি এসবের কিছু জানি না। রিয়া, রিয়া, কি হয়েছে বাবা? নিলয় কমিশনারকে কিভাবে মেরে ফেলেছে তা টিভিতে দেখাচ্ছে। মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর এখন পুলিশ নিলয়কে খুঁজে বেড়াচ্ছে। নিলয় পালিয়ে বাঁচতে পারবে না। তুমি কি কিছু জানো? আরে শ্বশুর মশাই, আমি কেন জানাবো না? আমি নিজেই তো এসব কিছু করাচ্ছি। তুমি করেছো মানে? আমি রাজা। রিয়ার বাবা রাজার দিকে বন্দুক তাক করলো। গুলি করার আগে আপনার ছেলে বাড়িতে আছে কিনা আপনার দেখা উচিত। তুমি আমার ভাইকে কিডন্যাপ করেছো? হ্যাঁ, জানো, কারণ তোমার ভাইয়াকেও কিছু শাস্তি ভোগ করতে হবে। তোকে আমি ছাড়বো না। আমি নিজেই তো আপনাকে ছাড়বো না। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। আবার সেই ছাড়াছাড়ির কথা বলছে। আচ্ছা, আমি প্রমিস করছি তোমাদেরকে আমি ছাড়বো না। প্রত্যেককেই আমি ভালো করে দেখে নিব, কারণ আমরা যদি এখানে সুখে থাকি তাহলে তোমার ভাই ওখানে সুখে থাকবে। তোমার অপরাধী শুধু আমি। আমাকে জানে মেরে ফেলো, কিন্তু আমার বাবা ভাইকে কিছু করো না। আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো, যাও। রিয়া আর রিয়ার বাবা চলে গেল। একবার শুধু তোর ভাইয়ের খোঁজ পেলেই রাজাকে জানে মেরে ফেলবি। এবার আর কোনো ভুল করবি না। রাজাকে মারা তো দূরের কথা, যদি কেউ রাজার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে জানে মেরে ফেলবো। এইসব তুই কি বলছিস? রাজা আমাদের শত্রু, তুই ভুলে গেলি রাজা তোর ভাইকে মেরেছে। যদি রাজার জায়গায় আমি থাকতাম তাহলে আমি তোমাকে মেরে ফেলতাম। তুই তোর বাবা মাকে মেরে ফেলবি? বাবা বলে তোমাকে আমি কিছু করতে পারি না। আর ভুলে যেও না, রাজা আমার স্বামী। একটু রিয়া কফি বানিয়ে নিয়ে এলো। এই নাও কফি। এত দেরি কেন হলো? আমি তো তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসলাম। খেয়ে দেখি কেমন হয়েছে। রাজা ইচ্ছে করে একটু বেশি কফির কাপে চুমুক দিল, আর চুমুক দিয়ে কফি ফেলে দিল। কফি এত গরম কেন? তোর জন্য আমার ঠোঁট পুড়ে গেছে, এবার তোকে শাস্তি পেতেই হবে। কি কারণে আমি শাস্তি পাবো?
রাজা রিয়াকে টান দিয়ে নিজের কাছে আনলো আর রিয়ার ঠোঁটে কামড় বসিয়ে দিল। রিয়া ব্যথায় ছটফট করতে লাগলো। রিয়াকে যখন রাজা ছেড়ে দিল তখন রিয়ার ঠোঁট দিয়ে রক্ত ঝরতে লাগলো আর ব্যথায় রিয়া কান্না করতে লাগলো। এইটুকু কষ্ট তুই সহ্য করতে পারছিস না? তাহলে একবার ভাব তিতির কতটা কষ্ট হয়েছে। রিয়া কান্না করছে। তোরা তো আমাকে মারতে চেয়েছিলি, কারণ আমার জন্য তোরা কেউ খারাপ কাজ করতে পারতি না, মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে পারতি না। এবার তোদের বোঝাবো অত্যাচারের নির্যাতন কি। আমি সত্যি বলছি, আমি শুধু আমার ভাইয়ের খুনের বদলা নিতে চেয়েছিলাম। আমি বিদেশে ছিলাম, তুমি কি কারণে আমার ভাইকে মেরেছো আমি জানতাম না। বাবা আমাকে যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি। এবার এটা বিশ্বাস কর, এসব কিছু তুই তোর পাপের ফল পাচ্ছিস। আমাকে মাফ করে দাও। এখন গিয়ে তুই নিজের হাতে রান্না করবি, তা না হলে এর চাইতে বড় শাস্তি পাবি। রিয়ার চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রান্না করে গেল। ভাবি, তুমি কেন রান্না করছো? তোমার ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো তাই। তোমার ঠোঁটে কি হয়েছে? অনেকটা ফুলে আছে। তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে সাহায্য করি। না, তুই কিচ্ছু করবি না। কেন ভাইয়া? আমি না করেছি তাই। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, তুই আমার সাথে আয়। রাজা তোমাকে নিয়ে চলে গেল আর রিয়া মন খারাপ করে রান্না করতে লাগলো। ভাইয়া, আমাকে মাফ করে দাও। আরে তুই কি করছিস? পা কেন ধরছিস? তুমি তো জানো আমি মেজো ভাইয়াকেও অনেক ভালোবাসতাম। তুমি যখন ভাইকে মেরে ফেললে তখন তোমার প্রতি আমার রাগ হয়, আর যখন বড় আপুর আর বড় ভাইয়ের সাথে তোমার শত্রুতা হয় তখন তোমার প্রতি আমার রাগটা আরো বেড়ে যায়। কিন্তু বিয়ের পর আমি আমার ভুল বুঝতে পারি। আমাকে মাফ করে দাও ভাইয়া। তুই আমার একমাত্র বোন, তুই ছোট্ট, তাই তোর বুঝতে ভুল হয়েছে। আর আমি তোকে আগে মাফ করে দিয়েছি, আর বাবা আর ভাইয়াকেও মাফ করে দিয়েছি। তুমি অনেক ভালো ভাইয়া। তুই কেন কান্না করছিস? কারণ রাজা আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে, যে পাপ তুমি আমাকে দিয়ে করিয়েছিলে। রাজা তোর ভাইকে মেরেছে আর আমি তার বদলা নিতে চেয়েছি। ভুল বললে বাবা, তুমি ভাইয়ের খুনের বদলা নিতে চাওনি, তুমি চেয়েছো রাজার ক্ষমতা। আর কে আমার ভাই? যদি আমি আমার ভাইয়ের সম্পর্কে আগে জানতাম তাহলে আমি নিজেই আমার ভাইকে মেরে ফেলতাম। বুঝেছি, রাজা তোকে ভুল বুঝিয়েছে। বাবা মেয়ের মধ্যে কি কথা হচ্ছে? রাজা, তুই রিয়াকে এইভাবে কষ্ট দিয়ে কাজটা ঠিক করিস নাই। বাবা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, রিয়া আমার বিয়ে করার বউ। আমি রিয়ার সাথে যা ইচ্ছে তাই করতে পারি। আর বিয়ের পর তো স্বামীকে বউ রান্না করেই খাওয়াবে। বাড়িতে রান্না করার জন্য কাজের লোক আছে, আর তুই ভুলে যাচ্ছিস রিয়া আমার মেয়ে। যদি রিয়াকে কষ্ট দিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। ওইসব মেয়ের কথা মনে আছে যাদের জীবন নষ্ট করে আপনার ছেলে মেরে ফেলতো? রিয়ার বাবা রাগি চোখে রাজার দিকে তাকিয়ে রইল। আপনার ছেলেকে না মেরে আপনাকে মেরে ফেলা উচিত ছিল, কারণ আপনার ছেলে যখন ভুল করত তখন আপনারা তাকে শাসন করা উচিত ছিল, কিন্তু আপনি তা না করে সবসময় আপনার ছেলেকে বাঁচিয়ে এসেছেন। তুই আবার ভুল করছিস। এই লিস্টে যা যা লেখা আছে আপনি নিজে বাজারে গিয়ে কিনে আনবেন। কি আমি যাব বাজারে? যদি নিজের বড় ছেলেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আমার সব কথা শুনতে হবে, তা না হলে ছোট ছেলের মতো বড়টা উপরে চলে যাবে। তুই তো এখনো করতে পারবি না। আমার ছেলেকে যদি তুই মেরে ফেলিস তাহলে তোর বোন তোকে কখনো মাফ করবে না। তমা, তমা, কি হয়েছে ভাইয়া? যদি তোর স্বামীকে আমি মেরে ফেলি তাহলে তুই কষ্ট পাবি? কখনো না ভাইয়া, ওই জানোয়ারটার মরা উচিত। শুনলেন তো শ্বশুর আব্বা? তোকে আমি ছাড়বো না। আমিও আপনাকে ছাড়তে চাই না, কিন্তু এখন তো আপনাকে বাজারে যেতে হবে। রিয়ার বাবা রাগে গজগজ করতে করতে বাজারে চলে গেল আর রাজা নিজের রুমে চলে গেল। একটু পর রিয়া রুমে আসলো। রান্না করা শেষ? তুমি বাবাকে কেন কষ্ট দিচ্ছ? পাপ যেহেতু করেছ তার শাস্তি তো পেতেই হবে। তোমার অপরাধী শুধু আমি, যত কষ্ট দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার বাবা আর ভাইকে ছেড়ে দাও। সরি বেবি,
আমি তোমার একটা কথা রাখতে পারবো, আরেকটা রাখতে পারবো না। তুমি আমার কোন কথা রাখতে পারবে? তোমাকে আমি অনেক কষ্ট দিতে পারবো, কিন্তু তোমার বাপ ভাইয়াকে ছাড়তে পারবো না। তোমার বাবা ভাই তারাও তো সেম কাজ করেছে। তাদের পাপের শাস্তি তোমরা নিজেরাই দিয়েছো, তাদের গোলাম বানিয়ে রেখে। আর আমি ভিলেন হওয়ার পর তারা কোনো পাপ কাজ করতে পারেনি, আমি করতে দেইনি। আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আমার মনে হয় তোমার রান্না করা শেষ হয়নি। আর জানোই তো, যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে আমি কি করতে পারি। রিয়া রান্না করতে চলে গেল। রান্না শেষ করে গোসল করলো। আজ অনেক কাজ করেছে, তাই শরীরটা কেমন যেন করছে। তাই বিছানায় একটু গা এলিয়ে দিল আর সাথে সাথে ঘুমিয়ে পড়ল। রাজা রুমে এসে দেখলো রিয়া ঘুমিয়ে আছে, আর তা দেখে রিয়াকে কষ্ট দেওয়ার একটা বুদ্ধি পেল। এক বালতি পানি এনে রিয়ার উপর ঢেলে দিল। রিয়া লাফিয়ে উঠল। রাজা বালতি হাতে নিয়ে মুচকি হাসতে লাগলো, আর রিয়া রাগে আগুনে গোলা হয়ে গেল। আমার উপরে পানি কেন ঢাললে? আস্তে আস্তে, এত জোরে কেন কথা বলছো? জোরে বলবো না তো কি করব? তোমার সুখের ঘুম আমার সহ্য হচ্ছিল না, তাই তোমার ঘুমে আমি পানি ঢেলে দিলাম। এবার ফ্রেশ হয়ে এসে আমার জন্য রুমে খাবার নিয়ে আসো। পারবো না, আমি তোমার চাকর না। ঠিক আছে, তাহলে আর কি, সকাল থেকে তোমার ভাই না খেয়ে আছে। যেহেতু আমি খেতে পারবো না, তাই তোমার ভাইও সে না খেয়ে থাকবে। রিয়ার আগে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। কাপড় চেঞ্জ করে এসে রাজার জন্য খাবার আনতে গেল। রাজা বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো। রিয়া রাজাকে খাবার দিয়ে যখন উঠতে যাবে, তখন রাজা রিয়ার হাত ধরে ফেলল। কি হলো, হাত ধরলে কেন? এখানে বসো। রিয়া রাজার পাশে বসে পড়ল। রাজা এক লোকমা ভাত নিয়ে রিয়ার মুখের সামনে ধরল আর রিয়াকে খেতে বলল। রিয়া রাজার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, হা করো। রিয়া রাজার দিকে অবাক হয়ে তাকিয়ে খেয়ে নিল, আর সাথে সাথে রিয়ার ঠোঁট ঝালাপুড়া করতে লাগলো। পানি পানি। রাজা নিজের ঠোঁট দিয়ে রিয়ার ঠোঁট আলতো করে চেপে ধরল, আর রিয়ার ঝাল পুরাই কমতে লাগলো। রাজা রিয়াকে ছেড়ে দিল। রিয়ার লজ্জা মুখ লাল হয়ে গেছে, মাথা নিচু করে বসে রইল। তুমি মনে করো না তোমার প্রতি আমার ভালোবাসা জেগে উঠেছে, আর তার জন্য তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আসলে আমি চেক করতে চেয়েছিলাম খাবারে বিষ দেওয়া আছে কিনা। রিয়া এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আসলে তোকে খাবারে বিষ দেওয়া উচিত ছিল। হয় তুই মরতি, না হয় আমি মরতাম। এতে দুজনের মধ্যে একজন মুক্তি পেতাম। কুত্তা বিলাই। রিয়া রাগে রুম থেকে বেরিয়ে গেল, আর রাজা মুচকি মুচকি আস্তে আস্তে খাবার খেতে লাগলো। খাবার খেতে রাজা বিছানায় বিশ্রাম নিচ্ছে। তখন রিয়া রুমে আসলো। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। একবারও জিজ্ঞাসা করলো না আমি খেয়েছি কিনা। কোথায় যাব? আমার বাড়িতে যাবে, চলো। ঠিক আছে, এখান থেকে চলে গেলে বাবাকে আর কষ্ট অপমান সহ্য করতে হবে না। বিকেলে রাজা রিয়া ও তমাকে নিয়ে রাজা তার বাবার বাড়ি গেল। কেমন আছো বাবা? ভালো। কেমন আছিস তোমা? ভালো। তোমরা কেমন আছো বড় আব্বু? ভালো। রাজা তার দাদি, মা, বাবা, ভাই, ভাবি, চাচা ও চাচি সবার সাথে সময় কাটিয়ে রিয়াকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। রিয়াকে রাজার বউ হিসাবে শুধু তার দাদি আর তমা মেনে নিয়েছে, আর কেউই মেনে নেয়নি। তোমার বাবা মা তো আমাকে মেনে নিল না। আমি নিজেই তোমাকে মেনে নেইনি, তারা কি করে তোমাকে মেনে নেবে? তুমি কি সত্যি আমাকে কষ্ট দিতে বিয়ে করেছো? আমাকে কি একটুও ভালোবাসো না? রাজা রেগে গিয়ে রিয়ার হাত শক্ত করে চেপে ধরল। তোকে আমি ভালোবাসি না, আমি তোকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছি। তাহলে আমাকে মেরে ফেলছো না কেন? মরতে তো তোকে হবে, কিন্তু তোকে আমি তিলে তিলে মারবো। পারবো না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা, তোর তাই মনে হয়? ঠিক আছে, কালকে সকালে আমি প্রমাণ করে দিব আমি তোকে ভালোবাসি না। রিয়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নীলের কোনো খোঁজ পেলে? না রাজা, এখনো পাওয়া যায়নি। আমার মনে হয় নিলয় কোনো বড় প্ল্যান করছে তোমাকে মেরে ফেলার জন্য। যদি আমার কপালে এত তাড়াতাড়ি মৃত্যু থাকতো তাহলে এতদিন অনেক আগেই মারা যেতাম। তারপর সাবধানে থাকবে। আর নিলয়কে মেরে ফেলার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কালকে সকালে আমার বাড়িতে চলে এসো। কেন?
তোমাকে একটু অভিনয় করতে হবে। কি অভিনয়? কালকে আসলেই বলবো। ঠিক আছে। রাতে রাজা আর রিয়া এক বিছানায় ঘুমালো, কিন্তু মাঝখানে একটু কোল বালিশ রাখলো। সকালে রাজা আগে ঘুম থেকে উঠে পড়লো আর রিয়ার উপর পানি ঢেলে দিল। রিয়া লাফিয়ে উঠে রাজার দিকে রাগি চোখে তাকিয়ে রইল, আর রাজা মুচকি মুচকি হাসতে লাগলো। সময় আমারও একদিন আসবে, আর তখন এই সব কিছুর হিসাব আমি তুলবো। তা কখন আসবে তোমার সেই সময়? যখন তোমার মতো ভিলেন একটি ছেলে হবে, তোমার আর আমার। ছেলে যেহেতু আমার মতো হবে, তাই ছেলে সবসময় আমার পক্ষে থাকবে। যখন আমার ছেলে জানতে পারবে তার বাবা আমাকে কত কষ্ট দিয়েছে, তখন এমনিতেই ছেলে আমার পক্ষে চলে আসবে। যখন আমার ছেলে জানতে পারবে তার মা আমাকে জানে মারতে চাই, তখন তো সে তোমাকে মেরে ফেলবে। কিন্তু আমার ছেলের বাবা জানে না আমি তাকে কতটা ভালোবাসি, তার জন্য আমি সব কিছু করতে পারি। তোমার মুখে ভালোবাসার কথা মানায় না। রাজা রাগ করে চলে গেল। সব সময় শুধু রাগ দেখায়, কখনো বোঝার চেষ্টাই করে না আমি তাকে কতটা ভালোবাসি। একদিন ঠিকই বুঝবে, আমি সেদিনের অপেক্ষায় আছি। ভিলেন যেন কোথাকার। রিয়া ফ্রেশ হয়ে নিচে নেমে অবাক হলো। রিয়া দেখলো রাজা আম্বিয়ার সাথে হেসে হেসে কথা বলছে, আর এমন ভাবে কথা বলছে যে কেউ দেখে বলবে এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। রিয়া রাজার সামনে গিয়ে দাঁড়ালো। ও, তুমি এসে গেছো? যাও, আমার আর আমার জান পাখির জন্য কফি বানিয়ে নিয়ে আসো। জান পাখি মানে? সেটা তোমার বুঝতে হবে না, তোমাকে যা বলেছি তাই করো। খাওয়াচ্ছি তোদের কফি। রিয়া কফি বানাতে গেল আর কফিতে লবণ ঢেলে দিল। এবার বুঝবি আমার হাতে কফি খাওয়ার মজা। আমার সামনে দাঁড়িয়ে জান পাখি বলা, তাই না? আজকে তো জান পাখি জান আমি বার করব। রিয়া কফি বানিয়ে রাজা আর আম্বিয়াকে দিল। দুজনে কফিতে চুমুক দিয়ে কফি ফেলে দিল। এটা কি বানিয়েছো? কেন কফি? ঠিক আছে, তোমার কফি এখন তোমাকেই খেতে হবে, নাও। আমি কফি খাই না, আমি চা খাই। আজকে তোমাকে কফি খেতেই হবে, কারণ তুমি আমার জান পাখিকে কষ্ট দিয়েছো। ও, আম্বিয়া তোর জান পাখি হলে আমি তোর কে? তোমার সাহস তো কম না, তুমি আমাকে তুই করে বলছো। সাহসের কি দেখেছো তুমি? অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার চোখ আমি তুলে নেব। বেবি, তোমার কি কষ্ট হচ্ছে? একটু কষ্ট হচ্ছে বেবি। রিয়া নিজের রাগ কন্ট্রোল করতে সেখান থেকে রুমে চলে আসলো, আর বিছানায় বসে রাজা 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। রিয়া কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসে, দেখলে তো কিভাবে রিয়েক্ট করলো। আমিও রিয়াকে একসময় অনেক ভালোবাসতাম, কিন্তু বিনিময়ে রিয়া আমাকে ধোঁকা দিয়েছে। এখন ভালোবাসো না? এখনো ভালোবাসি। তাহলে মেনে নিচ্ছ না কেন? যতদিন পর্যন্ত নিলয় ও রিয়া তার বাবাকে শাস্তি দিতে পারবো না, ততদিন পর্যন্ত রিয়াকে নিজের করে নিব না। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ওরা ওদের প্রাপ্য শাস্তি পাবে। আজকে তাহলে আমি আসি। ঠিক আছে। আম্বিয়া চলে গেল, আর রাজা রুমে গিয়ে দেখলো রিয়া রাগে ফুঁসছে, রিয়াকে আরো রাগানোর চেষ্টা করছে। আম্বিয়া বলছিল তার বাবা মার সাথে কথা বলছে, তারা আমাকে আর আম্বিয়াকে মেনে নিয়েছে। মেনে নিয়েছে মানে? আমার আর আম্বিয়ার বিয়ে। তোমাকে তো আমি কোনোদিন মেনে নিব না, তাই আম্বিয়াকে বিয়ে করব। রিয়া নিজেকে কন্ট্রোল করতে পারল না। রিয়া রাগে রাজার কলার ধরল। তুই শুধু আমার, আর কারণ না। যদি তুই আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে ভাবিস, তাহলে তোকে আমি মেরে ফেলবো, আর তারপর আমি নিজে মরবো, বুঝলি? রিয়া রাজাকে জড়িয়ে ধরল আর কান্না করতে লাগলো। তুমি কেন বোঝো না? আমি তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। তোমার পাশে অন্য কোনো মেয়ে দেখলে আমার অনেক কষ্ট হয়। তুমি শুধুই আমার। রাজা রিয়াকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর একটু হলে তো নিজেকেই কন্ট্রোল করতে পারতাম না। দুপুরে খাবার খেয়ে রাজা বিছানায় শুয়ে আছে। একটু পর রিয়াও আসলো, কিন্তু সকালের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত রাজার সাথে রিয়ার কোনো কথা বলছে না। রাজা অনেকবার রিয়ার পিছনে লেগেছে, কিন্তু তাও কোনো কথা বলছে না। রিয়া এসে রাজার পাশে চুপচাপ শুয়ে পড়ল। বিকেলে কিছু জিনিস কিনতে শপিং মলে যাব, যদি তোমার কিছু লাগে তাহলে আমার সাথে যেতে পারো। ঠিক আছে।
বিকেলে রাজা ও রিয়া শপিং মলের উদ্দেশ্যে রওনা দিল, আর পিছন থেকে আফজাল ও রাজার লোক ফলো করতে লাগলো। শপিং মলে এসে রাজা নিজের জন্য শার্ট পছন্দ করছে, আর রিয়া রাজার পিছু পিছু থাকছে। হঠাৎ করে রিয়া একটি লোকের উপর চোখ পড়ে, কেমন যেন সন্দেহ হতে থাকে। যখনই রাজাকে বলবে ঠিক তখনই লোকে বন্দুক বের করে রাজার দিকে তাক করলো। ফায়ার করার সাথে সাথে রাজার সামনে রিয়া চলে আসে, আর গুলিটা রিয়ার বুকে লাগলো। লোকটি তখন পালিয়ে যায়, আর আফজাল ও রাজার লোকেরা চলে আসে। এবার এবার তো তুমি আম্বিয়াকে নিয়ে অনেক সুখে থাকতে পারবে। আমি আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। কিচ্ছু হবে না তোমার, আমি তোমার কিচ্ছু হতে দিব না। অনেক ভালোবাসি তোমায়। আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ চোখ খুলো। আফজাল, তাড়াতাড়ি গাড়ি বের কর। রাজা রিয়াকে কোলে করে গাড়িতে নিয়ে বসলো, আর আফজাল তাড়াতাড়ি গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে আসলো। রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রাজা বাইরে বসে কান্না করতে লাগলো। ভাই, ভাবির কিছু হবে না, নিজেকে শক্ত করো। আর কত কষ্ট পাবো, অনেক আপন মানুষকে হারিয়েছি, আর আজকে রিয়াকে। ভাবির কিছু হবে না। সকাল থেকে আমার উপর রেগেছিল, আর এখন রাগ করে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। রাজা একদম ভেঙে পড়েছে। অনেক সময় পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখে রাজা এগিয়ে গেল। রিয়া এখন কেমন আছে ডাক্তার? ভয়ের কোনো কারণ নেই, অপারেশন করে আমরা গুলিটা বের করেছি। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কাল সকালে জ্ঞান ফিরবে। আমি রিয়ার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আপনি দেখা করতে পারেন। থ্যাংক ইউ। রাজা ভিতরে গিয়ে দেখলো রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। রাজা রিয়ার পাশে গিয়ে বসলো, আর রিয়ার এক হাত শক্ত করে ধরলো। আমি তোমার এই হাত কখনো ছাড়বো না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কোনো ভুল করনি, সব ভুল করেছে তোমার বাবা। তার জন্য তোমার বাবাকে শাস্তি পেতে হবে। আমি তোমাকে আর কষ্ট দিব না। এখন থেকে তোমার চাইতে বেশি আমি তোমাকে ভালোবাসবো। শুধু একবার তুমি সুস্থ হয়ে যাও, তারপর এখান থেকে আমরা চলে যাব। রাজা রিয়ার হাত ধরে শুয়ে পড়ল। সকালে রিয়ার জ্ঞান ফেরে, তখন দেখলো রাজা তার পাশে শুয়ে আছে। রিয়া রাজার মাথায় হাত বুলাতে লাগলো, তখন রাজার ঘুম ভেঙে যায়। আমার জন্য তোমার জীবনে কেন বিপদে ফেললে? খুব ভালোবাসি তোমায়, তাই। এত যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে ছেড়ে কেন যাচ্ছিলে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাই অভিমান করে চলে যাচ্ছিলাম। আমিও তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। তুমি তো আম্বিয়াকে ভালোবাসো, আর আম্বিয়াকে বিয়ে করবে। এটা তো তোমাকে রাগানোর জন্য বলছিলাম। তোমাকে রাগাতে আমার অনেক ভালো লাগে, আর আমি আর বয়ফ্রেন্ড আছে। আর একবার আমাকে রাগালে জানে মেরে ফেলবো। কিছুদিনের মধ্যে রিয়া সুস্থ হলে বাড়িতে নিয়ে আসে। আস্তে আস্তে রিয়া পুরোপুরি সুস্থ হয়ে যায়। একদিন রাজা দুপুরে বাড়িতে ফিরে এসে দেখলো রিয়া রান্না করছে। তোমার সাথে কিছু কথা আছে। রান্নাটা শেষ করি, তারপর শুনবো। রাজা রিয়ার হাত ধরে নিয়ে সোফায় বসলো। কি হলো, এইভাবে কেন নিয়ে এলে? তোমার বাবা আর এই দুনিয়াতে নেই। বাবা নেই মানে? হ্যাঁ, আমাকে নিয়ে নিলয় আর তোমার বাবার মধ্যে ঝগড়া হয়। তোমার বাবা আমাকে মারতে চাচ্ছিলেন না, তখন তোমার বাবাকে নিলয় গুলি করে দেয়, আর সেখানেই তোমার বাবা মারা যায়। রিয়া কান্না করতে লাগলো। রিয়াকে নিয়ে তার বাড়িতে গেল। রিয়া তার বাবার লাশের পাশে বসে কান্না করতে লাগলো। রাজা একটু দূরে গিয়ে দাঁড়ালো, আর পাশে এসে আম্বিয়া দাঁড়ালো। অনেক চালাক তুমি। কেন? আমি ভেবেছিলাম পুলিশের হাতে তোমার শ্বশুরকে দিয়ে দিবে, কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে নিজেই তোমার শ্বশুরকে মেরে ফেললে। আমি আমার শত্রুকে নিজের হাতে শাস্তি দেই, আর পুলিশের হাতে দিলে কোনো না কোনো একদিন জেল থেকে বের হয়ে আসতো, আর তখন আবার আমাকে মারতে চাইতো। নিলয় কোথায়? কিছুদিন পর লাশ পেয়ে যাবেন, টেনশন নিয়েন না। জীবিত আছে না মৃত? এখনো জীবিত আছে, কিন্তু খুব তাড়াতাড়ি মেরে থানার সামনে দিয়ে আসবো। এখানে থাকবে না, ইন্ডিয়া চলে যাবে। ওই জায়গায় গিয়ে আমি আমার নতুন জীবন শুরু করেছি। আমি আমার পুরনো জীবন আর ফেরাতে চাই না। যতদিন পর্যন্ত তোমার মতো অফিসার এখানে আছে, ততদিন এখানে আর অন্যায় আর দুর্নীতি কেউ করতে পারবে না। কিছুদিনের মধ্যেই রিয়া আবার স্বাভাবিক হয়ে ওঠে। কি হলো, সকাল থেকে তোমাকে আদর করতে দিচ্ছ না কেন? আর আমাকেও আদর করছো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে বিয়ের পর আমার সাথে কি কি করেছো? তুমি ওইসব এখনো মনে রেখেছো? জি জানা,
আমি এত তাড়াতাড়ি কোনো কিচ্ছু ভুলি না। কাল থেকে আগামী 10 দিন তুমি আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। কাল থেকে? কিন্তু আজকে তো তোমাকে আদর করতে পারি। রাজা এক পা করে রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। একদম কাছে আসবে না আমার, কাছে আসলে কিন্তু জানে মেরে ফেলবো। রিয়া এক পা করে পিছনে যেতে যেতে দেয়ালে ঠেকে পড়লো। আর রিয়া চোখ বন্ধ করে ফেললো। আমি তো তোমার ভালোবাসার জন্য মরতেও পারি। কানের কাছে মুখ নিয়ে ফিস করে পড়লো। আর রিয়াকে কোলে করে বিছানায় নিয়ে গেল। কিছুদিন পর আমরা নির্বাচনের পরে ইন্ডিয়ায় চলে যাব। কেন এখানে থাকি? এখানে মা বাবা সবাই রয়েছে, আর এখন তো আমাদের কোনো শত্রুও নেই। আয়ানকে এখানে নিয়ে আসো। না, এখানে আমরা থাকবো না, আর কিছুদিন পর পর এসে সবার সাথে দেখা করে যাব। ওইখানে আমার একা একা থাকতে ভালো লাগবে না। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি একটা কিউট বেবি আনার ব্যবস্থা করব। রিয়া লজ্জায় লাল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কয়দিন আমরা বাবা মার সাথে থাকবো। ঠিক আছে, বিকেলে আমরা চলে যাব। রাজার বাবা মা এবং সবাই এখন রিয়াকে রাজার বউ হিসাবে মেনে নিয়েছে। রাজা রিয়ার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে, তাই এখন আর তমাকে অত্যাচার করে না। আর এবারের এমপি নির্বাচনে আফজালকে দাঁড় করিয়েছে রাজা। আফজাল নির্বাচনে জয়ী হয়। কিছুদিন পর রাজা আর রিয়া ইন্ডিয়া চলে যায়, আর সেখানেই তারা বসবাস করতে থাকে। রিয়া এখনো জানে না তার বাবাকে রাজাই মেরেছে। খুব লাভ করি তো তোমায়, এই কারণে এত কষ্ট দাও, তাই না? যদি ভালোবাসতে নাই পারো, তাহলে কেন ভালোবাসা শিখাইছিলা? আগে শুনতাম ভালোবাসায় কষ্ট আছে, কিন্তু বুঝতে পারিনি সেই কষ্টটা এইভাবে তিলে তিলে কষ্ট দিবে।